আজকে আমরা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর এবং এর বিভিন্ন কম্পোনেন্টস সম্পর্কে আমরা আলোচনা করব। তো রিঅ্যাক্টর একটা অনেক বড় টপিক, আমরা এট এ গ্লান্স ডিসকাস করার চেষ্টা করব। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টর এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, অবশ্যই সাইজ অনেক বড়। তাহলে এখানে কি হয়, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্যান ইনিশিয়েট and control a self-sustaining nuclear chain reaction। তাহলে রিঅ্যাক্টরে ঘটে হচ্ছে একটা নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন, অটোমেটিক্যালি এটা চলতেই থাকবে। তো রিঅ্যাক্টর বিভিন্ন পারপাসে ইউজ হতে পারে, অনেকগুলো আছে। রিসার্চ রিঅ্যাক্টর আছে, তারপরে যেমন রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ তৈরিতে ব্যবহৃত হয়। যেমন তোমরা জানো যে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক আইসোটোপ লাগে, সেগুলো যেগুলো রিসার্চ রিঅ্যাক্টর আছে বা ব্রিডার রিঅ্যাক্টর বলে, সেখানে সেগুলো আইসোটোপ তৈরি করা হয়। তবে তোমরা বা আমরা সবচেয়ে ফ্যামিলিয়ার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর সম্পর্কে, যেখানে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, সেগুলো আছে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। তো আমরা আজকে নিউক্লিয়ার বেসিক্যালি ফোকাস করবো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরের উপর। আমরা গত ক্লাসে বলেছি চেইন রিঅ্যাকশন সম্পর্কে, যে আমরা জানি যে একটা নিউক্লিয়ার ফিশনে অন দ্য অ্যাভারেজ 2.5 নিউট্রন তৈরি হয়। কোনোটায় একটা, কোনোটায় দুইটা, কখনো তিনটা, বা ভেরি রেয়ারলি 4টা নিউট্রন তৈরি হয়। তো স্ট্যাটিস্টিক্যালি আমরা বলি যে প্রত্যেকটা রিঅ্যাকশনে 2.5 নিউট্রন তৈরি হয়। এখন একটা রিঅ্যাকশনে যদি দুইটা 2.5 নিউট্রন তৈরি হয়, পরবর্তী রিঅ্যাকশন ঘটানোর জন্য যদি আবার 2.5 নিউট্রন হয়, আবার আরেকটা 2.5, তাহলে সেটা হবে আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। আর যদি প্রত্যেকটা রিঅ্যাকশন শেষে একটাই নিউট্রন থাকে পরবর্তী রিঅ্যাকশনে অংশগ্রহণ করার জন্য, তখন আমরা বলি কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। তাহলে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল চেইন রিঅ্যাকশন ঘটানো হয়, এবং রিঅ্যাকশন ঘটলেই আমরা আগের ক্লাসে দেখেছি যে একটা রিঅ্যাকশনে, একটা সিঙ্গেল নিউক্লিয়ার রিঅ্যাকশনে ইউরেনিয়াম 235 এর ক্ষেত্রে প্রায় 200 MeV মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হয়। এখানে একটু ধারণা দেখতে পাচ্ছ যে যদি 1 কেজি ইউরেনিয়াম 235 ইউজ করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, তাহলে যে এনার্জি তৈরি হবে সেটা 2 মিলিয়ন কেজি কয়েল পোড়ালে যে হিট তৈরি হবে সেই এনার্জির সমান। এটা হচ্ছে একটা রাফ এস্টিমেশন। তার মানে হচ্ছে নিউক্লিয়ার এনার্জিতে যদি এফিসিয়েন্সির কথা বলি, যে কতখানি পোড়ালে কত এনার্জি তৈরি হবে, সেটাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে অনেক বেশি। তোমরা কেউ কেউ অ্যানোটেট করার চেষ্টা করতেছো, আমরা কিন্তু ট্র্যাক করতে পারি, কাজে এটা করো না, দাগ টাক দিও না কোনো, প্লিজ। আচ্ছা, তো গত ক্লাসে তোমরা একটু হিন্টস পেয়েছো যে সবগুলো নিউক্লিয়াইডস রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াইড চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। তাদের মধ্যে কিছু সংখ্যক নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, তার মধ্যে ইউরেনিয়াম 235, তারপর ইউরেনিয়াম 233, প্লুটোনিয়াম 239। কিন্তু বেশিরভাগ পাওয়ার রিঅ্যাক্টরে ইউজ করা হয় ইউরেনিয়াম 235। ইউরেনিয়ামের মেজর আইসোটোপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউরেনিয়াম 238 আর একটা হচ্ছে ইউরেনিয়াম 235। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ইউরেনিয়াম 238 চেইন রিঅ্যাকশন করতে পারে না। Uranium 238 is more common, but it does not undergo nuclear fission. তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই।
গত ক্লাসে আমরা দেখেছি একটু চেইন রিয়াকশন, যে এখানে আমরা দেখো যে এখানে ফিগারে দেখা হয়েছে যে 3টা নিউট্রন তৈরি হয়েছে, আবার এই 3টা নিউট্রন সাবসিকুয়েন্টলি আর একটা ইউরেনিয়াম 235 অ্যাটমের সাথে রিয়াকশন করে, তাহলে এভাবে আনকন্ট্রোল চেইন রিয়াকশন হয়ে যায়। কন্ট্রোল চেইন রিয়াকশনে কি হবে, যদি সামহাউ এই 3টা নিউট্রনের মধ্যে একটা নিউট্রনে পরবর্তী প্রক্রিয়া অংশগ্রহণ করে, আবার এখানেও ঠিক একটাই নিউট্রন পরবর্তী রিয়াকশন অংশগ্রহণ করবে, তাহলে হবে সেটা কন্ট্রোল চেইন রিয়াকশন। এখন কোনো কারণে যদি এই চেইন রিয়াকশন আনকন্ট্রোল হয়ে যায়, তাহলে ওটা হয়ে যাবে অ্যাটম বোম। তার মানে খুব অল্প সময়ের মধ্যে সেখানে প্রচন্ড এনার্জি এবং হিট তৈরি হবে, ওই হিট তৈরি হওয়ার কারণে এক্সপ্লোশন হবে, বোম তৈরি হবে। এখন আমাদের এখানে একটা রাফ এস্টিমেশন দেখানো হয়েছে যে কেন চেইন রিয়াকশন কন্ট্রোল করা দরকার একটা রিঅ্যাক্টরে, কন্ট্রোল না করলে কি হবে। এটা একটা রাফ এস্টিমেশন। আমরা যদি 1 কেজি অফ ইউরেনিয়াম 235 ধরি, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার ইউজ করে আমরা দেখতে পাই সেখানে নাম্বার অফ অ্যাটম থাকবে হচ্ছে রাফলি 10⁻23 অ্যাটমস। যেহেতু যদি প্রত্যেকটা ফিশনে 2.5 নিউট্রন তৈরি হয় এবং একটা নিউট্রন তৈরি হওয়ার পর সেটা পরবর্তীতে অ্যাবজর্পশন হতে সময় লাগে হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড। অর্থাৎ একটা রিঅ্যাক্টরে নিউট্রন তৈরি হওয়ার লাইফ টাইম হচ্ছে 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে সে আর একটা রিঅ্যাকশন ঘটাবে। তাহলে যদি ধরে নেওয়া যায় যে এই 10⁻25 টাইমস 10⁻³ অ্যাটমস থেকে যে নিউট্রন রিলিজ হবে, সেগুলো যদি সবগুলোই পরবর্তী ফিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে এই সবগুলো নিউক্লিয়াস শেষ হতে যে নাম্বার অফ স্টেজ, সেটা একটা ক্যালকুলেশন করা যায় ম্যাথমেটিক্যালি। এই ইকুয়েশন দিয়ে দেখা যাচ্ছে 60। অর্থাৎ 1 কেজি ইউরেনিয়াম পুরোপুরি রিয়াকশন প্রক্রিয়া অংশগ্রহণ করতে সময় লাগবে হচ্ছে, সময় না, একটা 60 ধাপেই শেষ হয়ে যাবে। যেহেতু নিউটনের লাইফ টাইম হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড, তাহলে এই 60টা স্টেজ সংঘটিত হতে সময় লাগবে 0.6 মাইক্রোসেকেন্ড। তোমরা দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। স্যার এই টপিকটা কি গিয়াসউদ্দিন আহমেদ স্যারের বই থেকে পড়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পড়া যাবে, আচ্ছা স্যার। পড়া যাবে। তাহলে আমরা জানি আগের ধারণা থেকে যে প্রত্যেকটা রিয়াকশনে 200 MeV এনার্জি তৈরি হয়। তাহলে এখানে অ্যাটম আছে 25 × 10⁻³ অ্যাটমস, তাহলে টোটাল এনার্জি তৈরি হবে 5 × 10⁻26 MeV। দিস ইজ নট অনলি এ নাম্বার। আমি যে কথাটা বারবার বলি, শুধু নাম্বার দিলে হবে না, ফিজিক্যাল ব্যাপারটা চিন্তা করতে হবে। 10⁻26 MeV এনার্জি তৈরি হবে 0.6 মাইক্রোসেকেন্ডের মধ্যে। এক কেজি ইউরেনিয়াম, ধরো আমরা এর আগে চেইন রিয়াকশন দেখলাম, এই যে ধরো এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, দেখতে পাচ্ছ? তাহলে পুরো 1 কেজি ইউরেনিয়াম অর্থাৎ 25 × 10⁻23 অ্যাটম, এই ক্ষেত্রে হবে নিউক্লিয়াস। তাহলে শেষ হতে মোট কথা সমস্ত নিউট্রন যেগুলো উৎপন্ন হয় সবগুলো যদি সবাই আবার পরবর্তী নিউক্লিয়াসকে হিট করে, তাহলে এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে মাত্র 60টা ধাপ লাগবে। মনে করো 3টা থেকে হবে 9টা, 9টা থেকে কত হবে 27টা, তারপর হবে 81, এইভাবে চেইন আকারে বাড়তে থাকবে। তাহলে 60 স্টেজেই পুরো প্রক্রিয়াটা সংঘটিত হবে এবং এই প্রক্রিয়াটা সংঘটিত হতে সময় লাগবে 0.6 মাইক্রোসেকেন্ড। তার মানে আমরা যদি 1 কেজি ইউরেনিয়াম ফিশন প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে 0.6 মাইক্রোসেকেন্ডে এত MeV এনার্জি তৈরি হবে।
এই জন্যই চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করতে 0.6 হয়। মাইক্রোসেকেন্ড কিভাবে আসছে বুঝিনি। যে বুঝিনি বলো। 0.6 মাইক্রোসেকেন্ডটা কিভাবে আসতো এটা বুঝিনি। এই যে একটা নিউট্রন উৎপন্ন হওয়ার পর আর একটা নিউক্লিয়াস ক্যাপচার হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 10⁻⁻8 সেকেন্ডের মধ্যেই একটা নিউট্রন আর একটা নিউক্লিয়াসকে হিট করে অ্যাবজর্ব হতে পারে। এই জন্য তাহলে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে সময় লাগবে 0.6 মাইক্রোসেকেন্ড। তাহলে বুঝতে পারতেছে যে 1 কেজি যদি ইউরেনিয়াম 235 কনসিডার করি তাহলে দেখো কি পরিমাণ হিট তৈরি হবে, তার মানে সেটা অ্যাটম বোম হয়ে যাবে। এই জন্যই চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করা দরকার, কন্ট্রোল না করলে ওটা অ্যাটম বোম হয়ে যাবে। তো আমরা পরের স্লাইডে যাই। তাহলে স্যার আমাদেরকে স্লাইড গুলা দিয়ে দিন স্যার। হ্যাঁ অবশ্যই দিব ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার এই যে চেইন রিঅ্যাকশন তো স্যার শেষ হয় না, তাহলে এখানে শেষ হলো কেমন ভাবে স্যার? 60টা ধাপে এটা ধরে নেওয়া হলে শেষ তো হবেই, না হলে অ্যাটম বোম কি করে হবে? তুমি যদি Atom- কন্ট্রোল না করো তাহলে তো শেষ হবেই। ও জি স্যার, অবশ্যই শেষ হবে, মানে কন্ট্রোলের মাধ্যমে। অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, না রাখলেই তোমার অ্যাটম বোম হবে, জি স্যার বুঝছি। এক্সপ্লোশন হয়ে যাবে। তাহলে এই চেইন রিঅ্যাকশন কন্ট্রোল না হওয়ার কারণেই জানো যে আমরা আগেই দেখলাম যে কি পরিমাণ হিট তৈরি হবে। সেজন্য এটা একটা তোমরা জানো যে 1983-তে চেরনোবিল ইউক্রেনে সাবেক সোভিয়েত ইউনিয়নে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, সেটা হয়েছিল ওরা চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করতে পারেনি, সেজন্য ওখানে অ্যাটম বোম হয়ে গেছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো এখানে বলা আছে মোস্ট অফ দ্য কন্ট্রোল রডস হ্যাড বিন রিমুভড ফ্রম এ রিঅ্যাক্টর ডিউরিং এ টেস্ট। এগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখব। এই রিঅ্যাকশন কন্ট্রোল করার হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কন্ট্রোল রড, আমরা সামনে দেখতে পাবো। তাহলে the chain reactions are uncontrolled and generated too much heat. ওরা কন্ট্রোল রডটা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে রিঅ্যাকশন কন্ট্রোল হয়নি, তার জন্য এক্সপ্লোশন হয়েছিল। এখন আমরা ইউরেনিয়াম 235 নিয়ে একটু বলবো যে ইউরেনিয়াম 235 হচ্ছে অনেক কস্টলি। কারণ ন্যাচারালি যে ইউরেনিয়াম, র ইউরেনিয়াম পাওয়া যায় যেটা, সেখানে যে তোমরা জানো যে আমরা আগেই বলেছি এগুলো হচ্ছে ইউরেনিয়াম 235 হচ্ছে চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, এগুলোকে বলে হচ্ছে ফিসাইল ম্যাটেরিয়াল। তাহলে টোটাল ইউরেনিয়ামের মধ্যে মাত্র 0.7% থাকে হচ্ছে ইউরেনিয়াম 235। এখন রিঅ্যাক্টর বা অ্যাটম বোম বলো বা সাবমেরিন বলো, এই রিঅ্যাক্টরে ইউজ করার জন্য এই ইউরেনিয়াম আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, আমাকে ওই ইউরেনিয়াম গুলো এনরিচ করতে হবে। এই টার্মটা দেখতে পাচ্ছি এনরিচড ইউরেনিয়াম, তার মানে ওই টোটাল ইউরেনিয়ামের মধ্যে ইউরেনিয়াম 235 এর পরিমাণ বাড়াতে হবে, পার্সেন্টেজটা বাড়াতে হবে, সেগুলো হচ্ছে এনরিচড ইউরেনিয়াম। তাহলে ন্যাচারালি পাওয়া যাচ্ছে 0.7%, সেটাকে এনরিচড করে, এবং এনরিচ করার একটা বিভিন্ন লেভেল আছে, যে যেমন এখানে বলা হচ্ছে যে আনটিল 3% না হলে পাওয়ার প্ল্যান্টে ইউজ করা যায় না। তারপরে ওই এনরিচড ইউরেনিয়াম গুলোকে ফুয়েল আকারে রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়। এখানে একটু আমি কিছু ডাটা দিয়েছি। লো এনরিচড ইউরেনিয়াম, এগুলো হচ্ছে যদি ইউরেনিয়ামের কনসেন্ট্রেশন লেস দ্যান 20% হয় তাহলে সেগুলোকে বলা হয় লো এনরিচড ইউরেনিয়াম, যেগুলো পাওয়ার রিঅ্যাক্টর ইউজ করা হয়। আর হাইলি এনরিচড ইউরেনিয়াম হচ্ছে গ্রেটার দ্যান 22 মোর। 100% তো হয় না, ধরো 80%, 90%, 96% এরকম, ওগুলো হচ্ছে তাহলে 2% এর বেশি হলে হচ্ছে হাইলি এনরিচড ইউরেনিয়াম। এই জন্যই তোমরা জানো যে ইরানের ব্যাপারটা জানো, যে ওদের যখন 20% এনরিচ হয়েছিল ইউরেনিয়াম, তখন এই সারা বিশ্বে
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের মাধ্যমে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয় যে এর উপরে তোমরা আর ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না, কারণ 20% এর উপরে গেলে ওগুলোকে বলা হাইলি এনরিচ ইউরেনিয়াম, যেগুলো তোমার কমার্শিয়াল ইউজ বাদে, কমার্শিয়াল ইউজ হচ্ছে যেমন মেডিকেল সায়েন্সে বলো, তারপরে পাওয়ার রিঅ্যাক্টর বলো বা রিসার্চ রিঅ্যাক্টর আছে, এগুলো বাদে উইপন গ্রেড বা উইপন তৈরিতে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে হাইলি এনরিচড ইউরেনিয়াম। যেমন উইপন গ্রেডে সাধারণত অনেক হাইলি এনরিচড ইউরেনিয়াম লাগে, ধরো অ্যারাউন্ড 80%। মানে হিরোশিমায় যে অ্যাটম বোমটা ড্রপ করা হয়েছিল সেটার ইউরেনিয়াম এনরিচমেন্ট ছিল 80%, ইউরেনিয়াম 235। তাহলে ইউরেনিয়াম 235 আছে একটা বহুল ব্যবহৃত ফুয়েল, যেটা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরে ব্যবহার হয়, এবং অ্যাটম বোমে ব্যবহার হয় ইউরেনিয়াম 235 হয়, প্লুটোনিয়াম 239। এগুলো হচ্ছে ফিসাইল ম্যাটেরিয়াল যেগুলো চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। স্যার জি বলো। স্যার 80% এনরিচড বা স্যার এই যে 20% যে স্যার এনরিচের যে স্যার ব্যাপারটা, এটা স্যার কিভাবে মেক শিওর করে যে আমার এখানে আসলে 80% মানে ইউরেনিয়ামই আছে? হুম, এটা তো খুব সহজ না, বুঝছো, এটা অনেক কঠিন। এগুলো ধরো এই ইউরেনিয়াম এনরিচমেন্টেই ধরো একটা বিশাল টপিক। খালি এটুকু ধারণা রাখো যে ন্যাচারালি যে ইউরেনিয়াম, সেটাতে ইউরেনিয়াম 235 পরিমাণ খুব কম। এখন তুমি যদি ওই ইউরেনিয়াম রিঅ্যাক্টরটা একটা তৈরি করতে অনেক খরচ, হিউজ বাজেট দরকার। তা তুমি জি কি স্যার। চেইন রিঅ্যাকশন করতে পারবা? না স্যার। পারবা না। ধরো তুমি 1 কেজি ইউরেনিয়াম ইউজ করলে তার মধ্যে মাত্র 0.7 আছে ইউরেনিয়াম 235%। তাহলে 1 কেজি 0.7% পরও কতখানি হয়? কত হবে? 0.7 গ্রাম না তারও কম? জি স্যার, এরকম স্যার। অনেক কম। তাহলে ওইটুকু তোমার চেইন রিঅ্যাকশন করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর ওগুলো তো খুঁজে পাবে না, ওগুলো তো হোমোজেনিয়াসলি বা হেটারোজেনিয়াসলি ওই এর মধ্যে থাকবে। বোঝা গেল কি? জি স্যার। কাজে সেগুলোকে এনরিচ করা ওটা একটা বিশাল টপিক। অনেক সময় ওগুলো অন্য রিঅ্যাক্টর ইউজ করা হয়, করে আস্তে আস্তে ইউরেনিয়াম 235 গুলোকে স্টেবল করে অন্যান্য, ধরো একটা ওগুলোকে রিঅ্যাকশন করে যে ডটার নিউক্লিয়ার গুলো তৈরি হয়, সেগুলো যদি লাইফ টাইম কম হয়, এভাবে রিঅ্যাকশন করে করে ওগুলোকে স্টেবল করে তারপরে ইউরেনিয়াম 235 আইসোলেট করে। ওটা হিউজ একটা আলাদা একটা ইস্যু যে কিভাবে ইউরেনিয়াম এনরিচ করা যায়। এই জন্য যতটুকু এখন তোমার ইউজের উপর, তুমি সাবমেরিনে ইউজ করলে সেটা উইপন গ্রেড বোম তৈরি করতে গেলে সেখানে অনেক বেশি পার্সেন্টেজ অফ এনরিচমেন্ট লাগবে। মানে তাহলে তো স্যার, মানে সমস্যা। আমার আমার মানে উদ্দেশ্যটার উপর ডিপেন্ড করে হচ্ছে স্যার, এটা আমি বেশি বা কম হ্যাঁ ইউজ করবো, মানে হ্যাঁ এনরিচ হ্যাঁ লো হাই হ্যাঁ লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ অবশ্যই স্যার। এটা অনেক এক্সপেন্সিভ, এই যে 80% বা 90% যেগুলো তোমার এনরিচড ইউরেনিয়াম, এগুলো তো একদিনে হবে না, তুমি চাইলে আজকে পাবা না, এগুলো অনেক সময় লাগে। ধরো ইরান 20 বছর ধরে চেষ্টা করে এখনো 20% রিচ করতে পারেনি। তাহলে বুঝতেছো যে কি অনেক জটিল প্রক্রিয়া এনরিচমেন্ট প্রক্রিয়াটা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ থ্যাংক ইউ বলো। স্যার। স্যার আমরা তো স্যার ইউরেনিয়ামকে যদি রিয়াকশন করাইতে যাই আর কি, তাহলে তো অনেক বড় জায়গা দরকার হয়, বা মানে এরকম একটা বড় একটা কোনো জায়গা দরকার হয়। তো আমরা যদি অন্য কোনো মানে রিয়াক্টর নেই, মানে ইউরেনিয়ামের জায়গায় যদি সেটা ছোট জায়গায় মানে রিয়াকশন করাই, তাহলে কি ইউরেনিয়াম থেকে যতটুকু পরিমাণ শক্তি পাওয়া যায় সেই পরিমাণ শক্তি কি পাওয়া যাবে না স্যার? এটা তো ওই যে তুমি আইসোটোপটা ইউজ করবা রেডিও অ্যাক্টিভ, সেটা তো সেইম রিয়াকশন করতে হবে তো নাকি? স্যার প্যালাডিয়াম কি করে না স্যার? প্লুটোনিয়াম করে, সেটাও ইউজ হয়। প্লুটোনিয়াম। হ্যাঁ, শুধু স্যার ইউরেনিয়াম প্যালাডিয়াম 235 না, আরো 107 আছে আর তোমার সোডিয়াম 103 স্যার 232। আইসোটোপ যে আছে স্যার, এগুলা কি স্যার রিয়াক্টর? সব আইসোটোপ করে না। আমরা মানে আগের ক্লাসটাতে আমি দেখিয়েছিলাম যে চেইন রিয়াকশন করে প্লুটোনিয়াম 239, ইউরেনিয়াম 233, ইউরেনিয়াম 235 আর থোরিয়াম জি 232। স্যার। এই স্যার অল্প এটার কিছু জন্য তো আছে। স্যার আমাদের বড় একটা জায়গা দরকার। তুমি 1 কেজি জি ইউরেনিয়াম রাখতে কত স্যার, বড় জায়গা এটার লাগবে জন্য তো তোমার? না স্যার, এর আগে জায়গা তো বড় লাগবে না। বড় লাগে হচ্ছে ওর সেফটির জন্য, এমনটা নয় যে ওই বাকি যে
রিঅ্যাক্টর কোর যেটা জি স্যার। বড় না, জি স্যার। কিন্তু বড় হলো যে ওর কন্ট্রোল মেকানিজম আউটসাইডে যে প্রক্রিয়াগুলো এগুলোর কারণে অনেক বড় লাগবে স্যার, এই সেই জিনিস জন্যই বললাম আর কি যে জি স্যার বুঝতে পারছি। মানে তোমার কোরটা অত বড় তো দরকার নাই। জি জি। তুমি যেটা বলতেছো হয়তো একটা ঘরের সমান হতে পারে বা দুইটা রুমের সমান হতে পারে, তার মানে এই নয় যে এই রিঅ্যাক্টর কোরটা পুরো মাঠ জুড়ে, এটা নয় কিন্তু। জি স্যার। যেগুলো বাকি যেগুলো এরিয়া লাগে ওগুলো সবগুলো হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মেইন ইয়েটাই হচ্ছে ওর কন্ট্রোল করা। ও যে হিউজ হিট হবে সেই হিটটা কিভাবে তুমি ম্যানেজ করবা, তারপরে এই যে ওয়েস্ট তৈরি হবে কিভাবে ম্যানেজ করবা, জি স্যার। এই যে সেফটি সেই জিনিসগুলোই হচ্ছে বেশি ঝামেলা করে। এটা একটা আমি একটা বই থেকে নিয়েছি আর কি ছবিটা, একটা স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। ধরো জি স্যার। দেখতে পাচ্ছ যে এখানে একটা বিশাল কংক্রিটের একটা দেয়াল থাকবে, এটাকে বলে শিল্ডিং। যেহেতু এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আবার, যেহেতু এখানে অনেক রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ তৈরি হয়, সেগুলো হচ্ছে হাইলি রেডিওঅ্যাক্টিভ, আলফা রে, বিটা রে, গ্যামা রে এগুলো তৈরি হয়। তোমার যেমন বিটারের তোমার পেনিট্রেশন পাওয়ার হচ্ছে অনেক বেশি, কাজে সেগুলোকে সবগুলোকে শিল্ড করার জন্য এটাকে একটা বলে শিল্ডিং, একটা কংক্রিট বা লেডের একটা বিশাল ওয়াল দেওয়া থাকে। তার এটাকে বলা হয় রিঅ্যাক্টর কোর, যেখানে এই সমস্ত ঘটনা ঘটবে। যাকে এখানে কন্ট্রোল রড দেখতে পাচ্ছে, এগুলোর ফাংশন আমরা পরে বলবো। কন্ট্রোল রড নাম শুনেই বলতে পারছে যে বুঝতে পারছে রিঅ্যাকশন কন্ট্রোল করে। তারপরে এখানে থাকবে ফুয়েল রড থাকবে, তারপরে এখানে রিফ্লেক্টর থাকবে, এই যে মডারেটর দেখতে পাচ্ছ এগুলো প্রেসার ভেসেল। তারপরে এটাকে একটু ঠান্ডা রাখতে হবে, রিঅ্যাকশন শুরু হওয়ার সাথে সাথে হিউজ হিট তৈরি হয়, তার জন্য সবসময় এটাকে ঠান্ডা রাখার জন্য কুলার ইউজ করা হয়। তো তোমরা একটু 30 সেকেন্ড দেখো জিনিসটা, তারপরে আমি পরে পরবর্তী স্লাইডে যাব। স্যার, বলো। এই যে কন্ট্রোল রড যেটা আমাদের ইউরেনিয়ামকে 0.7 থেকে 3% ইনক্রিজ করতেছে, এটা না আসলে না কি? এটা কন্ট্রোলার এটা করবে না, ওটা আলাদা চ্যাপ্টার, ইউরেনিয়াম এনরিচমেন্ট। এখানে যে তুমি ফুয়েল রড দেখছো, দেখতে পাচ্ছ কালোটা, হ্যাঁ। এই ফুয়েল রডটা হচ্ছে এনরিচড ইউরেনিয়াম। এটা ফুয়েল তুমি একবারে ঢুকাই দিবা। কন্ট্রোল রডের পরবর্তী আমরা ফাংশনটা আলাদা দেখবো, ওটা আলাদা। আচ্ছা, ঠিক। ইউরেনিয়াম 235 হচ্ছে বা প্লুটোনিয়াম 239 যেটা আমরা ফুয়েল ইউজ করবো, সেটা হচ্ছে এটা। তোমার একবার ফুয়েল ইনসার্ট করলে সেটা আবার রিপ্লেস করতে হয়, সেগুলো অনেক জটিল প্রক্রিয়া। ফুয়েল যখন কমে যাবে তখন সেটাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। কন্ট্রোল রডের ফাংশনটাকে আমরা একটু পরে বলবো যে কিভাবে কন্ট্রোল রড রিঅ্যাকশন কন্ট্রোল করে। এখন ধরো এখান থেকে তুমি আমরা নিউট্রন এখানে দিয়ে দিলাম বাইরে থেকে সোর্স, একবার দিয়ে বন্ধ করে দিলাম, তার মানে রিঅ্যাকশন হইতে থাকবে, ফুয়েলকে হিট করবে, তাই তো? তাহলে সাথে সাথে কি হবে, আনকন্ট্রোল চেইন রিঅ্যাকশন হয়ে শুরু হয়ে যাবে। তখন হবে কি, কন্ট্রোল রড গুলো ইনসার্ট করা হয়। কন্ট্রোল রডের অন্যতম বৈশিষ্ট্য কি, যে আমার চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করতে গেলে আমাকে নিউট্রন কন্ট্রোল করতে হবে, তাই তো? যেটা থার্মাল নিউট্রন। তাহলে নিউট্রনের সংখ্যা যদি আমি প্রত্যেকটা রিঅ্যাকশন শেষে অ্যাটলিস্ট 1 রাখতে পারি একটা কনস্ট্যান্ট রেটে, তাহলে রিঅ্যাকশনও কনস্ট্যান্ট থাকবে। আবার যদি তুমি কন্ট্রোলার সবসময় দিয়ে রাখো, তাহলে কি করবে, ও সবগুলো নিউট্রন অ্যাবজর্ব করে নেবে। তাহলে কি হবে, রিঅ্যাক্টর থেমে যাবে, রিঅ্যাকশন থেমে যাবে, ডিসফাংশন হয়ে যাবে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। সব নিউট্রন তাহলে অ্যাবজর্ব করবে কে এসে সেটা আরেকবার বলুন। তাহলে তোমরা একটু মাথার মধ্যে রাখো ছবিটা। তাহলে এখানে আছে কন্ট্রোল রড, বাইরেটা হচ্ছে শিল্ডিং, এর নিচের ইনসাইড পুরো জিনিসটাকে বলা হয় রিঅ্যাক্টর কোর। এখানে থাকবে মডারেটর, থাকবে মডারেটরের ফাংশন বুঝতে, নাম শুনেই বুঝছে, আমরা পরে আবার দেখবো। এই চতুর্দিকে ওয়ালে থাকবে রিফ্লেক্টর ম্যাটেরিয়াল, রিফ্লেক্টিং ম্যাটেরিয়াল। তারপরে আছে ফুয়েল রড আর হচ্ছে কুল্যান্ট। এই হচ্ছে, এগুলো আছে মোটামুটি বেসিক কম্পোনেন্ট একটা রিঅ্যাক্টরে। স্যার পরে স্যার একটা কোশ্চেন ছিল।
হ্যাঁ বলো। স্যার ফার্স্ট নিউটনটা কোন জায়গা থেকে শুট করা হয়? এটা হচ্ছে কন্ট্রোলার প্রবেশ করার আগে এক্সটার্নাল সোর্স থেকে নিউট্রন ভিতরে দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে কন্ট্রোলার ইনসার্ট করে ওটা সিল করে দেওয়া হয়। স্যার বুঝছি। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখন তোমাদের যে ফিসাইল এবং ফার্টাইল ম্যাটেরিয়াল সম্পর্কে আগে আমি বলেছি, আবারও বলতেছি, যে যে সমস্ত নিউক্লিয়াস এই যে লো এনার্জি নিউট্রন বা থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করে চেইন রিয়াকশন তোমার ঘটায়, সেগুলোকে বলা হয় ফিসাইল ম্যাটেরিয়াল। যেমন ইউরেনিয়াম 233, ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239, প্লুটোনিয়াম 241, এগুলো হচ্ছে ফিসাইল ম্যাটেরিয়াল। আর ফার্টাইল ম্যাটেরিয়াল গুলো কোনগুলো? যেগুলো ম্যাটেরিয়ালকে তোমার রিয়াকশন ঘটিয়ে ফিসাইল ম্যাটেরিয়াল তৈরি করা যায় সেগুলো হচ্ছে ফার্টাইল ম্যাটেরিয়াল। সেখানে একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে দিয়েছি, যেমন থোরিয়াম 232 যদি একটা নিউট্রন অ্যাবজর্ব করে তাহলে ইউরেনিয়াম 233 তৈরি করে। তাহলে এই থোরিয়াম 232 হচ্ছে ফার্টাইল ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালের সাথে নিউট্রন রিয়াকশন করে এই যে ফিসাইল ম্যাটেরিয়াল তৈরি করে ইউরেনিয়াম 233। তাহলে আবার বলি, যে সমস্ত ম্যাটেরিয়াল নিউট্রন অ্যাবজর্ব করে চেইন রিয়াকশন তৈরি করে সেগুলো হচ্ছে ফিসাইল ম্যাটেরিয়াল। এই ফিসাইল ম্যাটেরিয়াল গুলোই তোমার ফুয়েল হিসাবে ইউজ হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। আর যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করে ফিসাইল ম্যাটেরিয়াল তৈরি করা যায় সেগুলো হচ্ছে ফার্টাইল ম্যাটেরিয়াল। তোমরা একটু দেখিও, এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপর আমরা পরের স্লাইডে যাই। যে কোরটা হচ্ছে একটা কোর নাম শুনেই বলছে একটা রিঅ্যাক্টরের যে ভিতরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেটাকে বলা হয় কোর। এই যে সেন্ট্রাল রিজিয়ন দ্যাট কন্টেইনস ফুয়েল এলিমেন্টস, ফুয়েল ক্লাডিং, কুলান্ট এটসেট্রা, মডারেটর, রিফ্লেক্টর যা থাকবে পুরো সিস্টেম ভিতরে ইনার অংশটা হচ্ছে কোর। তাহলে কোরের মধ্যেই রিয়াকশন ঘটবে এবং যে হিটটা তৈরি হবে সেটা কোরের মধ্যেই তৈরি হবে। তারপরে সেই কোর থেকে হিটটা এক্সট্রাক্ট করতে হবে। এটা আমার ইন্টারনেট থেকে নেওয়া, এই যে ব্রিটানিকা থেকে একটা ছবি। তাহলে এই ভিতরে যে ব্যাপার সব এগুলো হচ্ছে কোর। এটা হচ্ছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম, কিভাবে কন্ট্রোলার থাকে, তারপরে ফুয়েল থাকে। স্যার কুলার যেটা স্যার, এটা কি স্যার কোরের ভিতরেই থাকবে স্যার? কোনটা? ঠান্ডা করার ব্যবস্থাটা ঠান্ডা তো কোরটাকেই ঠান্ডা করতে হবে। এটা কি ভিতরে থাকবে না বাইরের দিকে থাকবে? কোনটা? মানে কুলেন্ট এখন যেটা কোর। কুলেন্ট। কোর তো মানে ধরো আমি যে ঘরে আছি, তুমি যে ঘরে আছো, ওইটাই তো কোর। তো ওই ঘরটা যদি হিট হয়ে যায় তাহলে কি ঠান্ডা করবা তুমি? মানে স্যার এটাই তো ঠান্ডা করতে হবে এখন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ঠান্ডা না করলে তো তোমার সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে। কি বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোরটাই তোমাকে স্যার ঠান্ডা ফুয়েল করতে হবে। ক্ল্যাডিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোরটা তোমার ঠান্ডা রাখা। তারপরে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হচ্ছে এই রিয়াকশন কিভাবে তুমি কন্ট্রোল করবে। আসলে কোনোটাই কম না আর কি। প্রথমে হচ্ছে রিয়াকশন কন্ট্রোল করা, আর সাথে সাথে যে হিট তৈরি হবে সেটাকে ঠান্ডা করা। তারপরে ধরো সামহাও তোমার রিঅ্যাক্টর বন্ধ করতে হবে, একটা এক্সপ্লোশন হয়ে যাচ্ছে, বন্ধ করাটাও একটা চ্যালেঞ্জ। মানে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে অত্যন্ত সেনসিটিভ। স্যার এখানে রিয়াকশনের যে না এনার্জিটা, পৃথিবীর সব দেশে তৈরি করতে পারতো। স্যার এখানে রিয়াকশনের যে এনার্জিটা মানে আমরা প্রডিউস করতেছি সেই এনার্জিটা আমাদের কিভাবে কালেক্ট করা হচ্ছে? মানে এটা ওটা হিট কালেক্ট করার আমরা একটু পরে বলবো। তোমার হিট হচ্ছে, ধরো হিটকে ঠান্ডা করতে কি লাগবে? তোমার কুলার লাগবে, অনেক সময় ওয়াটার ইউজ করা হয়, প্রেসারাইজড ওয়াটার ইউজ করা হয়, লিকুইড হিলিয়াম ইউজ করা হয়। তাহলে তুমি ওগুলাকে কি করতে হবে? ওয়াটারটা সবসময় তোমার সার্কেল করতে হবে, তাই না? সার্কুলেট করতে হবে, মানে একদিকে ঠান্ডা পানি ঢুকবে আর একদিকে গরম পানি বের হবে, এই তো। কিন্তু স্যার এই হিটটাই কি আমরা শক্তি হিসেবে নেব না? অবশ্যই হিটটাই। তাহলে তাহলে হিটটা ওইটা তোমার পানি যদি দাও তুমি
অ্যাজ এক্সাম্পল, তো পানিটা কি হবে, বাষ্প হিসেবে তৈরি হবে। তাহলে বাষ্পটা কি হচ্ছে, বাইরে দিয়ে ইলেকট্রিসিটির যে পাওয়ার প্লান্ট যেখানে টারবাইন ঘোরায়, টারবাইন ঘোরালেই তো ওখানে তোমার ইলেকট্রিসিটি তৈরি হবে। মানে স্টিম যেটা আর কি তোমার হিটের কারণে। স্যার আচ্ছা এখন আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যে বলছেন স্যার কোর ব্লাস্ট করবে, স্যার কোর ব্লাস্ট, কোর মেলডাউন বা স্যার পার্শিয়াল মেলডাউন, এই জিনিসগুলো কি স্যার আলাদা টার্ম নাকি স্যার একটাই জিনিস? একই ওইটাকে বলে মেলডাউন, পার্শিয়াল মেলডাউন। মেলডাউন মানে বুঝতে পারতেছি এমনি ধরো মেলডাউন হবে না, স্যার ওখানে হিট হবে। যেমন জাপানে যেটা হয়েছিল এক্সাম্পল হিসেবে আসবে ফুকুশিমার যেটা সেন্দাইতে, ওখানে মেলডাউন হয়েছিল। ওরা, আমি একটু পরে বলবো, ওরা রিঅ্যাক্টর বন্ধ করেছিল, শাটডাউন করেছিল, কিন্তু যে ডটার এলিমেন্ট গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ। কাজে রিঅ্যাকশন বন্ধ করলেও যে ওটার সাথে সাথে তোমার ঠান্ডা হবে তা না, কারণ ওই ডটার এলিমেন্ট গুলোরও যেমন স্ট্রনশিয়ামের হাফ লাইফ অনেক বেশি। তাহলে ওদের হয়েছিল কি, ওরা রিঅ্যাক্টর শাটডাউন করেছিল, কিন্তু ভূমিকম্পর কারণে যে বাইরে যে মোটর গুলো ছিল যেগুলোতে ওয়াটার রিসাইকেল করে, কুল্যান্ট রিসাইকেল করে, সেগুলো নষ্ট হয়ে গেছিল। কাজে ওখানে যে হিটটা হয়েছিল এগুলো হচ্ছে সেকেন্ডারি রিঅ্যাকশনের কারণে, সেটাতেই ধর মনে করে মেলডাউন হয়েছিল। স্যার মেলডাউন বলতে কি স্যার এটা কি মানে কোরটা স্যার গলে পড়ে যায় মানে? হ্যাঁ গলে যাবে, হিট তৈরি হবে, হিট হলে কি হবে, গলে যাবে, বাষ্প হয়ে যাবে ওখানে। আরো যদি বেশি হিট হয় তাহলে এক্সপ্লোশন হবে। স্যার কোর গলে যাবে তোমার কি ধারণা আছে যে 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? ধরো 1 কেজি ইউরেনিয়ামের যে টেম্পারেচার, এটা ধরো 10⁶ ডিগ্রি, তাহলে কিছু থাকবে? কিছুই থাকবে না ওখানে। হ্যাঁ ওর মানে ইন সেন্স তুমি চেম্বার বলতে পারো বা হাউস বলতে পারো, মেইন যেটা সেটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ওর হয় হচ্ছে এগুলো আউটারটা থাকে তোমার কংক্রিট বা ইয়ে থাকে, আর এগুলো থাকে হাইলি কোয়ালিটি মানে সফিস্টিকেটেড স্টিল থাকে। এগুলো বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড ম্যাটেরিয়াল আছে যেগুলো ওর যদি তোমার তো মেকানিক্যাল মেল্টিং টেম্পারেচার ধরো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড বা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড ওই স্টিলের, এখন ওখানে যদি টেম্পারেচার হয় 10 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড, তো ও থাকবে না স্যার, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, ওই তাপমাত্রায় কোনো কিছু এক্সিস্ট করবে না। আচ্ছা আমরা আগে আর একটু আগাই, কারণ টপিকটা শেষ করতে হবে। তো ফুয়েল সম্পর্কে আমরা তো আগেই বলেছি যে এগুলো হচ্ছে ইউরেনিয়াম 233, ইউরেনিয়াম 235, থোরিয়াম 232, প্লুটোনিয়াম 239, এগুলো ফুয়েল হিসেবে ইউজ করা হয়। আবার আগে রিপিট করতেছি, এগুলো হচ্ছে এনরিচড ফুয়েল বলে। যে একটু আগে যে বললাম যে নর্মালি ইউরেনিয়াম 235 থাকে 0.7%, তাহলে সেগুলো এগুলো ফুয়েল মানে হচ্ছে এনরিচড ইউরেনিয়াম বা এনরিচড প্লুটোনিয়াম বা এনরিচড থোরিয়াম, এগুলো সবগুলো হচ্ছে এনরিচড। তারপরে একটু আগে ছবিতে দেখেছো যে ফুয়েল থাকে, তারপরে থাকে হচ্ছে কন্ট্রোল রড, তারপরে থাকে রিফ্লেক্টর, তাকে এগুলো কিছু ম্যাট্রিক্স আকারে থাকে আর কি ওখানে ভিতরে, সিস্টেমের ভিতরে। সেই জিনিসগুলো এখানে লিখে আছে। মনে করো কন্ট্রোলার থাকলো, তারপরে ফুয়েল থাকলো, তারপরে নিউট্রন রিফ্লেক্টর থাকলো, তারপরে আবার ফুয়েল, আবার কন্ট্রোল রড, এইভাবে থাকে। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই, তোমরা এগুলো দেখবা, যদি দেখে কোশ্চেন থাকে আমরা আবার পরে ডিসকাস করব, পরের ক্লাসে করব। এখন আসা হচ্ছে থার্ড এলিমেন্ট আছে কুলার। কন্ট্রোল রডের কাজটা কি একটু বলবেন? আমি বলবো, এটা আসতেছি, এগুলো সিরিয়ালে আসতেছে। আমরা আগে কোর ইউজ ডিসকাস করলাম, এরপরে ফুয়েল রড, এখন আসলে হচ্ছে কুলান্ট। তো কুলান্টের কাজ কি, যে হিট তৈরি হবে সেটা কোর থেকে এক্সট্রাক্ট করে বাইরে বের করে নিয়ে আসা। এটা তোমরা জানো যে একটা মেশিন গরম হলেও কি থাকে,
রেডিয়েটর থাকে, কুল্যান্ট থাকে, তাই না? যে ওই হিটটা গরম করে যে গরমটা তৈরি হবে সেটা এক্সট্রাক্ট করে বাইরে বের করে দেয়। কুল্যান্টের মেইন কাজ হচ্ছে ওই যে রিঅ্যাক্টর ভেসেল বলো বা কোর বলো বা রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখা। এখন কোন রিঅ্যাক্টরে যেগুলো ধরো পাওয়ার রিঅ্যাক্টর না, সেখানে হয় কি ওখান থেকে হিটটা এক্সট্রা করে নিয়ে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়, যেমন সাবমেরিন ভিতরে যেগুলো চলে পানির নিচে, তাহলে ওরা কি করে ইয়াটা বাইরে এক্সট্রা করে হিটটা। আর যখন তুমি পাওয়ার প্ল্যান্টে ইউজ করতে চাবা তখন কি করতে হবে, ওই স্টিমটা তোমাকে একটা জেনারেটরে যে টারবাইন আছে সেই পাখা ঘোরাতে হবে, তাহলে পাওয়ার তৈরি হবে। তাহলে বিভিন্ন রকম কুল্যান্ট ইউজ করা হয়, নর্মাল ওয়াটার ইউজ করা হয়, হেভি ওয়াটার ইউজ করা হয়, বাতাস ইউজ করা হয় কোনো ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইড, এগুলো অনেকগুলো এক্সাম্পল, হিলিয়াম, লিকুইড হিলিয়াম, তাহলে লিকুইড সোডিয়াম পটাশিয়াম অ্যালয়, হাইড্রোকার্বন, বিভিন্ন ধরনের কুল্যান্ট আছে। এখন তুমি কোন পারপাসে ইউজ করবে ওই রিঅ্যাক্টরটা সেটার উপর হেভি নির্ভর ওয়াটার করবে। বলতে কি বুঝাইছে? ওই D2O যেটা বলে, ড্রাই আইস। D2O, ওই যে ডিউটেরিয়াম আছে না H2O, ওটা হলো D2O আর কি, হেভি ওয়াটার। ওটা হাইড্রোজেনের যে আরেকটা আইসোটোপ আছে ডিউট্রন, সেটা যে অক্সিজেনের সাথে যে রিঅ্যাকশন করে যেটা হেভি ওয়াটার। এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে এই যে কোনো কুল্যান্টের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে, দে উইল বি এ গুড কন্ডাক্টর ইন টার্মস অফ হিট। তাহলে ও হিটটা দ্রুত এক্সট্রাক্ট করতে পারবে, ওখান থেকে অ্যাবজর্ব করে হিট বাইরে দিয়ে দেবে। তাহলে কুল্যান্ট বুঝতে পারলা যে ওর কাজ হচ্ছে যে রিঅ্যাকশনে, নিউক্লিয়ার রিঅ্যাকশনের কারণে যে ট্রিমেন্ডাস হিট তৈরি হবে একটা রিঅ্যাক্টরে, সেই হিটটা কুল্যান্টের মাধ্যমে হিটটা এক্সট্রাক্ট করা হয়, ভিতর থেকে বাইরে এক্সট্রাক্ট করা হয়। আমরা পরে এবার আসা হচ্ছে মডারেটর। তোমরা আগে আমরা ডিসকাস করলাম যে চেইন রিঅ্যাকশন যদি আমরা ঘটাতে যাই, তাহলে প্রত্যেকটা স্টেজ পরে যদি একটা নিউট্রন পরবর্তী ফিশন প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে আমরা রিঅ্যাকশন কন্ট্রোল করতে পারবো। আর যদি ওই থার্মাল নিউট্রন অনেক তৈরি হয় তাহলে অনেক রিঅ্যাকশন হবে, অনেক বেশি হিট হবে। এটাই নিউট্রন কন্ট্রোল করলে, আবার তুমি যদি নিউট্রন বেশি কন্ট্রোল করতে যাও তাহলে কি হবে বলো তো? কম জায়গায় বেশি জিনিস, না, রিঅ্যাক্টর অফ হয়ে যাবে। রিঅ্যাকশন স্লো হয়ে যাবে। রিঅ্যাকশন স্লো হয়ে যাবে। ও বলেছে তোমার যদি নিউট্রন না থাকে তাহলে তো রিঅ্যাকশন, তোমার রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে। নো রিঅ্যাকশন, নো হিট, নো এনার্জি। শাটডাউন। কাজে নিউট্রন আবার একদম নাই করে দেওয়া যাবে না, আবার বেশি করে দেওয়া যাবে। তাহলে চ্যালেঞ্জটা বুঝতে পারতেছো? রিঅ্যাকশন তোমার থার্মাল নিউট্রন বেশি হলেও সমস্যা, বেশি হলে যে সমস্যাটা সেটা আরো বেশি কঠিন, মানে যে এক্সপ্লোশন হয়ে যাবে বা তোমার রিঅ্যাক্টর মেল্টডাউন হয়ে যাবে। আবার যদি নিউট্রনের সংখ্যা একেবারেই কমে যায় তাহলে তোমার স্লো ডাউন হবে, আস্তে আস্তে থেমে যাবে, রিঅ্যাকশন থেমে যাবে। তাহলে মডারেটরের কাজ হলো, এই মাঝখানে মডারেটরের কাজ হলো, এগুলো তো আমি আগেই বলেছি যে যে নিউট্রন গুলো তৈরি হয় তোমরা জানো যে নিউট্রনের এনার্জি তোমার 0 থেকে হাই এনার্জি পর্যন্ত থাকে। এর আগে লেকচার আমি বলেছি যে কিছু আছে থার্মাল নিউট্রন, অর্থাৎ রুম টেম্পারেচার 300K তে যে এনার্জি, সেগুলোকে বলা হয় থার্মাল নিউট্রন। থার্মাল নিউট্রনের এনার্জি আছে 0.025 EV, ইলেকট্রন ভোল্ট। তোমরা ওই বোলসম্যানের ইকুয়েশন ইউজ করলে দেখতে পাবে E = kBT, বোলসম্যানস কনস্ট্যান্ট টাইমস T। তাহলে যে থার্মাল নিউট্রন হয় তাহলে নিউট্রনের এনার্জি লো থেকে হাই পর্যন্ত থাকে। তাহলে তোমরা জানো যে এগুলো ফাস্ট মুভিং ইলেকট্রন, নিউট্রন উইথ লার্জ অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। তাহলে ওই হাই এনার্জেটিক নিউট্রন
যদি ইউরেনিয়াম 235 অ্যাবজর্ব করে তাহলে কি হয় বলতে পারবা কি? ব্লাস্ট হবে স্যার? না, এটা আগের ক্লাসে আমরা পড়িয়েছি। স্যার থার্মাল নিউট্রনের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? কোশ্চেনটা আরেকবার স্যার। থার্মাল নিউট্রন তোমরা তাহলে আগের লেকচার দেখোনি। থার্মাল নিউট্রন হচ্ছে যে সমস্ত নিউট্রনের এনার্জি রুম টেম্পারেচারের এনার্জির সাথে কম্পেয়ারেবল। সোজা কথা, যেমন যদি আমরা 300 কেলভিন ধরি তাহলে ওর করসপন্ডিং এনার্জি হচ্ছে 0.025 MeV। থার্মাল নিউট্রন হচ্ছে এনার্জি হচ্ছে রুম টেম্পারেচারের যে ইকুইভ্যালেন্ট এনার্জি, সেই কাইনেটিক এনার্জি সম্পন্ন ইলেকট্রন গুলোকে বলা হয় থার্মাল নিউট্রন। এবং নিউট্রনের স্পিড তো অনেক বেশি হয়, যদি কাইনেটিক এনার্জি বেশি হয় তো সেগুলোকে বলা হচ্ছে হাই এনার্জেটিক নিউট্রন। আমরা গত ক্লাসে বলেছি যে ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 233, প্লুটোনিয়াম 239 এই সমস্ত আইসোটোপ যদি থার্মাল নিউট্রনে অ্যাবজর্ব করে তাহলে এরা চেইন রিঅ্যাকশন শো করে বা চেইন রিঅ্যাকশন ঘটায়। ইউরেনিয়াম 235 যদি একটা হাই এনার্জেটিক নিউট্রনে অ্যাবজর্ব করে তাহলে আর চেইন রিঅ্যাকশন ঘটে না। বোঝা গেল কি? তাহলে চেইন রিঅ্যাকশন কন্টিনিউ করার জন্য আমাদের দরকার হচ্ছে থার্মাল নিউট্রন। কারণ এর আগে আমরা ফিশন থিওরি তোমাদের দেখিয়েছি যে একটা ইউরেনিয়াম 235 যদি হাই এনার্জেটিক নিউট্রনে অ্যাবজর্ব করে তাহলে যে ইউরেনিয়াম 236 তৈরি হয় যেটাকে বলে কম্পাউন্ড নিউক্লিয়াস, তাহলে ওর যে এক্সাইটেশন এনার্জি সেটা ওই কম্পাউন্ড নিউক্লিয়াস ভাঙতে পারে না। কিন্তু যদি থার্মাল নিউট্রনে অ্যাবজর্ব করে তাহলে ওর এক্সাইটেশন এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে বেশি হয়, তখন সে ওটা ভেঙে দুই ভাগ হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। তাহলে আমাদের রিঅ্যাক্টরের মধ্যে যে থার্মাল নিউট্রন সেটাই আমাদের হচ্ছে কনসার্ন। ওই থার্মাল নিউট্রনটাকে আমরা একটা কনস্ট্যান্ট রেটে রাখতে হবে যাতে আমাদের রিঅ্যাকশনটা আমরা কন্ট্রোল করতে পারি। স্যার থার্মাল নিউট্রনটা কি লো এনার্জি অথবা হাই এনার্জি দুই রকমই হতে পারে? না, হাই এনার্জি নামের সাথেই আছে, আর লো এনার্জি নিউট্রন যেগুলো এগুলো হচ্ছে থার্মাল নিউট্রন বলা হয়। লো এনার্জিটা হচ্ছে থার্মাল নিউট্রন আর হাই এনার্জিটা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিউট্রন হচ্ছে নিউট্রনের ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি নিউট্রনকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে লো এনার্জেটিক নিউট্রন, একটা হচ্ছে মিডিয়াম কাইনেটিক এনার্জেটিক নিউট্রন, একটা হচ্ছে হাই এনার্জেটিক নিউট্রন। ওই যেটা লো এনার্জেটিক নিউট্রন সেটাকেই বলে হচ্ছে তোমার থার্মাল নিউট্রন বা স্লো এনার্জি নিউট্রন বা স্লো নিউট্রন এগুলো বলা হয়। এবং রিঅ্যাকশন চেইন রিঅ্যাকশন ঘটানোর জন্য এই আমাদের থার্মাল নিউট্রন দরকার। এখন ধরো মডারেটরের কাজটা কি? মডারেটরের কাজ হচ্ছে যে হাই এনার্জেটিক নিউট্রন গুলো তৈরি হবে সেগুলো এই মডারেটরের সাথে ধাক্কা হবে বা স্ক্যাটারিং হবে। তাহলে ধাক্কা লাগলে কি হবে? ও কিছু এনার্জি মডারেটর অ্যাবজর্ব করবে, ইলেকট্রন নিউট্রনের এনার্জি। তাহলে কি হবে? আস্তে আস্তে নিউট্রন গুলো স্লো হবে। তার মডারেটরের কাজ হচ্ছে স্লোয়িং ডাউন অফ দা হাই এনার্জেটিক নিউট্রনস টু থার্মাল এনার্জিস। মডারেটরের কাজ হচ্ছে যে রিঅ্যাক্টরে যে ফাস্ট মুভিং নিউট্রন তৈরি হবে সেগুলো স্ক্যাটারিং এর মাধ্যমে এনার্জি অ্যাবজর্ব করবে, করে সেগুলোকে থার্মাল এনার্জিতে কনভার্ট করবে। কারণ আমার চেইন রিঅ্যাকশন ঘটানোর জন্য দরকার থার্মাল নিউট্রন। তাহলে যে কমনলি ইউজড মডারেটর ম্যাটেরিয়ালস আর গ্রাফাইট, তোমরা এর আগে ছবিটা দেখলা যে মডারেটর ইউজ করে গ্রাফাইট। অনেক সময় হয় কি যে হেভি ওয়াটার যেটা কুল্যান্ট হিসেবে ইউজ করা হয়, এট দ্য সেম টাইম ওই কুল্যান্টটা আবার মডারেটর হিসেবেও কাজ করে কোন কোন রিঅ্যাক্টরে। আর বেরিলিয়াম এটসেট্রা এগুলো হচ্ছে মডারেটর হিসেবে ইউজ করা হয়। মডারেটরের বৈশিষ্ট্য হবে কি? লো অ্যাটমিক ওয়েট এন্ড লো অ্যাবজর্পশন ক্রস সেকশন অফ থার্মাল নিউট্রনস। তাহলে ও মডারেটর গুলো নিউট্রনে অ্যাবজর্ব করবে না, কারণ অ্যাবজর্ব করলেই তো নিউট্রনের সংখ্যা কমে যাবে, থার্মাল নিউট্রনের সংখ্যা। ও শুধু স্ক্যাটারিং এর মাধ্যমে নিউট্রনের হাইলি এনার্জেটিক নিউট্রনের এনার্জি কমায় কমায় থার্মাল নিউট্রনে রূপান্তরিত করবে। এটা হচ্ছে মডারেটরের কাজ। আচ্ছা, এরপরে আসো নিউট্রন রিফ্লেক্টর।
এখানে দেখো one of the important problem in the design of a reactor is the loss of neutrons through the surface of the reactor. দেখো নতুন নতুন জিনিস আসতেছে, চ্যালেঞ্জ গুলো দেখো। এখন হচ্ছে একটা রিঅ্যাক্টর ডিজাইনের ক্ষেত্রে এই নিউট্রনের কি এনার্জি তো হাই স্পিডে থাকে, তাই না? নিউট্রন অনেক সময় ওই রিঅ্যাক্টর সারফেসে লিকেজ করে, বের হয়ে যায়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ যে কি করে আমি নিউট্রনকে ওই কোরের মধ্যে রাখতে পারবো। আবার বেশিও রাখা যাবে না, বেশি করলে আবার সেটা ওই কন্ট্রোল রড আবার সেটা অ্যাবজর্ব করবে, করে রিঅ্যাকশন স্লো ডাউন করবে। আবার নিউট্রন যাতে নাই হয়ে যায়, নিউট্রনের সংখ্যা একেবারে কমে না যায়, সেটাও একটা চ্যালেঞ্জ। তাহলে নিউট্রন বিভিন্ন ভাবে নিউট্রন লস হতে পারে। তোমরা আমরা এখানে লিখি নাই, নিউট্রন লস হতে পারে দুই ধাপে। একটু তোমরা লিখে নিও, যদি বা মনে থাকলে আমি মেইল করে দেব। নিউট্রন লস হচ্ছে একটা হচ্ছে রিঅ্যাক্টরের সারফেস দিয়ে লিকেজ হতে পারে নিউট্রনের, আর একটা হতে পারে যে ওইখানে কতগুলো তোমার ডটার তৈরি হবে যেগুলো নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে এইভাবে দুই প্রক্রিয়ায় নিউট্রনের লস হয়, একটা হচ্ছে লিকেজ থ্রু দ্য সারফেস অফ দ্য রিঅ্যাক্টর, আর হচ্ছে অ্যাবজর্পশন অফ নিউট্রন ইন আদার রিঅ্যাকশনস, আদার নিউক্লিয়ার রিঅ্যাকশনস। তাহলে দুই ধাপে এই নিউট্রন গুলো হারায় যেতে থাকে। তাহলে নিউট্রন নাম্বার ঠিক রাখাও একটা হচ্ছে চ্যালেঞ্জ। সেই কারণে দুইটা প্রক্রিয়ায় এই নিউট্রন লস থামানো যায়। রিঅ্যাক্টরে নিউট্রন লস আমরা দুইটা প্রক্রিয়া থামাতে পারি। তার একটা হচ্ছে নিউট্রন রিফ্লেক্টর। এই যে তোমরা এই ছবিটা দেখো, এই যে এগুলো এই ইনার ওয়ালে কিছু ম্যাটেরিয়াল দেওয়া থাকে। তাহলে ওই ম্যাটেরিয়াল গুলো বৈশিষ্ট্য কি, যে নিউট্রন ওখানে ওয়ালে তো ধাক্কা দেবে, তোমরা বুঝতে পারতেছো যে আউটার ওয়ালে সে হাই স্পিডে ধাক্কা দেবে। তো রিফ্লেক্টর গুলো কি করবে, ওই নিউট্রন গুলোকে রিফ্লেক্ট করবে। যেমন তোমরা অডিটোরিয়াম বা ক্লাসরুমের কথা জানো, যেমন একটা সিনেমা হল বা থিয়েটার হল, তাহলে কি হয়, ওয়ালের ইনার ওয়ালে কি থাকে, রিফ্লেক্টিং ম্যাটেরিয়াল থাকে। তাহলে কি হবে, ওই সাউন্ডটা রিফ্লেক্ট করে। যদি রিফ্লেক্টিং ম্যাটেরিয়াল না থাকে তাহলে তো আমরা শুনতে পাবো না, ওই ওয়ালের শব্দ সব অ্যাবজর্ব করে নেবে। এখানে এই রিঅ্যাক্টরের রিফ্লেক্টরের কাজ হচ্ছে ওই থার্মাল নিউট্রনকে স্ক্যাটারিং এর মাধ্যমে, দেখো, to scatter neutrons that leak from the core, thereby returning some of them back into the core. তাহলে রিফ্লেকশনের মাধ্যমে বা স্ক্যাটারিং এর মাধ্যমে কিছু কিছু নিউট্রনকে পুরোপুরি লিকেজ থামানো সম্ভব না, তবে কিছু কিছু নিউট্রনকে আবার রিঅ্যাক্টরের মধ্যে সে ফিরিয়ে দেয়। রিফ্লেক্টরের এক্সাম্পল আছে বেরিলিয়াম ইউজ হতে পারে, গ্রাফাইট ইউজ হতে পারে। রিফ্লেক্টিং ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে হাই স্ক্যাটারিং ক্রস সেকশন, স্ক্যাটারিং ক্রস সেকশন অনেক বেশি হতে হবে, এবং লো অ্যাবজর্পশন ক্রস সেকশন অফ নিউট্রনস। রিফ্লেক্টরের বৈশিষ্ট্য এ নিউট্রন অ্যাবজর্ব করবে না, এবং যে নিউট্রন গুলো ওয়ালে ধাক্কা দিবে সেগুলো রিফ্লেক্ট ব্যাক করে রিঅ্যাক্টরের মধ্যে আবার ঠেলে দিবে। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হতে পারে, বা তোমাদের ক্লাস টেস্টেও প্রশ্ন হতে পারে, যে কি করে নিউট্রন লিকেজ আমরা কমাতে পারি। বোঝা গেল কি, যে একটা রিঅ্যাক্টর থেকে নিউট্রনের লস বা লিকেজ আমরা কিভাবে রিডিউস করতে পারি। এই রিডিউস করার ওয়ান অফ দা মেথড হচ্ছে নিউট্রন রিফ্লেক্টর ইউজ করা। তোমার রিঅ্যাক্টরের ইনার সারফেসে কিছু ম্যাটেরিয়ালের কোটিং দেওয়া, যে ম্যাটেরিয়াল গুলো, যে নিউট্রন গুলো বের হতে, সবগুলো নিউট্রনেই। তো তোমার এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে ধর একটা নিউট্রন বের হলো রিঅ্যাকশন করে, তাহলে সে কি করবে, এখানে মডারেটর আছে সেটার সাথে স্ক্যাটারিং হবে, তারপরে যদি কুল্যান্ট ইউজ করা হয় সেটার সাথে স্ক্যাটারিং হবে, তাই তো। তারপরে শেষে কি হবে, সে এই আউটার ওয়ালে, ইনার সারফেসের আউটার ওয়ালে, ইনার ওয়ালে ধাক্কা দিবে, লিকেজ করার চেষ্টা করবে। এই ইনার ওয়ালে থাকে আছে তোমার নিউট্রন রিফ্লেক্টর। কি ঠিক আছে?
বুঝতে পারলাম না, কেউ কিছু বলতে চাচ্ছ? স্ক্যাটারিং ক্রস সেকশন মানে কি? এগুলো হচ্ছে তোমার স্ক্যাটারিং স্ক্যাটারিংটা কি, ধরো কি বোঝাইছে? তুমি একটা ওয়ালে একটা ঢিল মারলা, তাই না? ধরো একটা টেনিস বল দিয়ে ঢিল মারলা, আর একটা তুমি মার্বেল দিয়ে একটা ওয়ালে ঢিল মারবা, কোনটার স্ক্যাটারিং ক্রস সেকশন বেশি হবে বলো তো? টেনিস বল। বুঝতে পেরেছো? তুমি একটা ঘরে ওয়ালে টেনিস বল দিয়ে তুমি ঢিল মারলা একটা ওয়ালে, আর একটা সলিড কোনো একটা বল দিয়ে ঢিল মারলা, কোনটার স্ক্যাটারিং ক্রস সেকশন বেশি হবে? টেনিস বল। অবশ্যই টেনিস বলের স্ক্যাটারিং বেশি হবে, কারণ ওইটা তো তোমার কাছে চলে আসবে, আবার রিটার্ন ব্যাক হবে। বোঝা গেল কি ধারণাটা এরকম? আর মার্বেলটা কি হবে, ও হয়তো খুব ছোট হলে ওয়াল ভেদ করে চলে যাবে, তাই তো? আর না হলে কি হবে, ও ওয়ালের মধ্যে থাকবে, তোমার দিকে আসার, মোট কথা এটা হচ্ছে প্রবাবিলিটিটা খুব বেশি থাকবে, মানে স্ক্যাটারিং হয়ে ফিরে আসার প্রবাবিলিটিটা বেশি থাকবে। এটাই হলো হাই স্ক্যাটারিং ক্রস সেকশন। আর স্ক্যাটারিং ক্রস সেকশন হাই হলেই অপোজিট সাইডে কি হবে, অ্যাবজর্পশন ক্রস সেকশন কম হবে, তারপর নিউট্রন অ্যাবজর্ব করবে না। তাহলে আবার বলছি, এটা হলে একটা নিউট্রন লিকেজ বা নিউট্রন লস থামানোর একটা প্রক্রিয়া হলো নিউট্রন রিফ্লেক্টর। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে নিউট্রন লিকেজ ক্যান বি রিডিউস বাই ইনক্রিজিং দ্য সাইজ অফ দ্য রিঅ্যাক্টর। এখানে একটু তোমার ম্যাথমেটিক্যাল নলেজ এবং তার সাথে ফিজিক্যাল নলেজ লাগবে। A large object has less surface area in proportion to its volume. The escape of neutrons take place from the surface of the reactor. এই কথাটা বুঝতে পারলে তো? তাহলে নিউট্রন তোমার সারফেস ওয়ালের সারফেস থেকে লিকেজ করবে, কিন্তু তোমার পুরো রিঅ্যাকশনটা ঘটবে কোথায়? রিঅ্যাকশনটা ঘটবে উইথিন দ্য ভলিউম অফ দ্য রিঅ্যাক্টর। বুঝলো কি? তোমরা রেসপন্স কর, বুঝতে পারতেছো? নিউট্রন লিকেজ হবে কোনটা? আউটার ওয়ালে, তাই তো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে এ লার্জ অবজেক্ট হ্যাজ লেস সারফেস এরিয়া ইন প্রপোর্শন টু ইটস ভলিউম, স্যার এটা বুঝি নাই। তুমি সারফেসের কি সংজ্ঞা কি? আর স্কয়ার থাকে, তাই না? জি স্যার। আর ভলিউমে কি থাকে? আর কিউব। জি তাহলে স্যার। কোনটা বড় হবে? স্যার আর কিউব মানে দুইটা তো স্যার ভিন্ন জিনিস, মানে একটার মাত্রা 3 একটার মাত্রা 2। বুঝতে পারলে কি? ধরো একটা আমি যদি স্ফেরিক্যাল একটা বস্তু ধরি, তার ওই এরিয়া কি 4 পাই আর স্কয়ার। জি স্যার। আর ওর ভলিউম কি হবে? 4/3 পাই আর কিউব। আর কিউব। জি স্যার। তো রেডিয়াস যদি একই হয় কোনটা বড় হবে আমাকে একটু বলো তো? কেউ বড় হবে? অবশ্যই বড় হবে, এখানে দেখতেই পাচ্ছ। এরা যদি 2 হয়, 2 দ্বিগুণে 4, এটা কত হবে? 8। অবশ্যই এটা বড় হবে। যদি এটা 10 হয় তাহলে 100, এটা কত হবে? 1000 হবে। তাহলে ভলিউম সবসময় একটা সাব অবজেক্টের ভলিউম সবসময় তার সারফেস এরিয়ার চেয়ে বড় হয়। এই জিনিসটা আমরা একটু এখানে দেখবা নিচেই। The escape of neutrons take place from the surface of the reactor while fission occurs throughout its volume. তাহলে রিঅ্যাকশন যেখানে ঘটে সেই এরিয়াটা এখানে বোঝানো হচ্ছে। রিঅ্যাকশনটা ঘটে পুরো কোরের মধ্যে। কোরের যে ভলিউম অবশ্যই যে তার যে ইনার ওয়াল আছে তার চেয়ে অবশ্যই কম। তাহলে রিঅ্যাকশন ঘটানোর জন্য জায়গাটা বেশি যদি আমরা কম্পেয়ার করি, আর নিউট্রন লিকেজের জায়গাটা তুলনামূলক কম। তাহলে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল রিলেশন ইউজ করি যে এসকেপ রেট, তাহলে এসকেপ হবে 4 পাই আর স্কয়ার দিয়ে, আর নিউট্রন রিঅ্যাকশন হবে হচ্ছে বা নিউট্রন তৈরি হবে পুরো ভলিউমের মধ্যে। তাহলে নিউট্রন বের হয়ে যাওয়ার রেট আর প্রোডাকশন রেট উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। তাহলে দেখা যাচ্ছে যে সাইজ যত বড় হবে, the lesser will be the probability of the leakage of neutrons. বোঝা গেল কি? একটু চিন্তা করো 10 সেকেন্ড। তাহলে সাইজ যত বেশি হবে নিউট্রন ওই ভলিউমের মধ্যে ঘোরাঘুরি করবে। বোঝা গেল?
যেহেতু ওর সারফেস এরিয়া কম, তাহলে রিঅ্যাক্টরের সাইজ যদি বড় হয় তাহলে এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে টু রিডিউস দ্য নিউট্রন লস থ্রু দ্য সারফেস অফ দ্য এরিয়া। তাহলে রিঅ্যাক্টরের সাইজটা তুলনামূলক বড় করতে হবে। তাহলে আমরা দেখলাম যে নিউট্রনের লিকেজ বা লস অফ নিউট্রনস ক্যান বি রিডিউসড বাই টু ওয়েস। একটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েস হচ্ছে বাই ইউজিং নিউট্রন রিফ্লেক্টর, যেটা হচ্ছে বেরিলিয়াম এবং গ্রাফাইটের একটা কোটিং দেওয়া থাকবে ইনসাইড দ্য সারফেস অফ দ্য রিঅ্যাক্টর। সেখানে নিউট্রন পড়লে রিফ্লেকশন হয়ে বা স্ক্যাটারিং হয়ে ব্যাক স্ক্যাটারিং হয়ে আবার রিঅ্যাক্টরের মধ্যে আসবে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে ভলিউম। যদি আমরা ভলিউম ইউজ করি, যদি বড় সাইজের রিঅ্যাক্টর ইউজ করা হয় সেক্ষেত্রেও তোমার নিউট্রন লসের সম্ভাবনা কমে যায়, এগুলো প্রবাবিলিটি। আচ্ছা, এরপরে আসা হচ্ছে কন্ট্রোল রড বা সেফটি রড। তোমরা একটু 10 সেকেন্ড দেখো যে কন্ট্রোল রডের ফাংশনটা কি। তাহলে কন্ট্রোল রডের নাম শুনে দেখতে পাচ্ছ কন্ট্রোল রড বা সেফটি রড বলে। এটা কন্ট্রোল রড ইউজ করা হয় বেসিক্যালি রিঅ্যাকশন কন্ট্রোল করার জন্য। রিঅ্যাকশন কন্ট্রোল করার মানে হচ্ছে তুমি রিঅ্যাক্টরের তোমার কার্যক্ষমতা বা ফাংশনটা তুমি কন্ট্রোল করতে পারছো। তাহলে একটা যদি রিঅ্যাক্টরকে আমরা বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? নিউট্রন সংখ্যা কমাতে হবে। আচ্ছা, নিউট্রন সংখ্যা কন্ট্রোল কমাতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা কমাতে গেলে কি হবে, কি কন্ট্রোল রড তোমাকে ভিতরের দিকে প্রবেশ করাতে হবে। টু ইনসার্ট দ্য কন্ট্রোল রড মোর ইনসাইড অফ দ্য ভেসেল বা রিঅ্যাক্টর যাই বলো না কেন, তার কন্ট্রোল রড যখন তুমি বেশি গভীরে প্রবেশ করাবা ওটা তত বেশি নিউট্রন অ্যাবজর্ব করবে। কন্ট্রোলারের বৈশিষ্ট্য হচ্ছে ও নিউট্রন অ্যাবজর্ব ক্ষমতাটা বেশি থাকতে হবে, অ্যাবজর্বিং পাওয়ার অফ নিউট্রন বেশি হবে। তাহলে তুমি যদি নিউট্রন রিঅ্যাক্টর শাটডাউন করতে চাও তাহলে পুরোপুরি কন্ট্রোল রড ভিতরে প্রবেশ করাতে হবে। তার মানে যত নিউট্রন থার্মাল নিউট্রন তৈরি হবে এগুলো সব হাই এনার্জেটিক নিউট্রন থার্মাল নিউট্রন সব অ্যাবজর্ব করবে, ফলে রিঅ্যাক্টর থেমে যাবে। আবার যদি দেখা যায় যে তোমার হিট বেশি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আস্তে আস্তে পুল আউট করতে হয় কন্ট্রোল রড। আবার যখন যে তোমার একটা তুমি যে লেভেলে বা যে মাত্রায় রিঅ্যাক্টর ফাংশন করতে চাও তাহলে সেটা এখন আধুনিক রিঅ্যাক্টর এগুলো অটোমেটিক ডিজাইন করা থাকে। ওই সেন্সর দিয়ে দেখবে যে যখন হিট বেশি হবে এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ডাউন হবে, আবার যখন দেখবে হিট বেড়ে যাচ্ছে তখন এবার আবার উপরে উঠবে, আবার যখন হিট কমে যাবে আবার নিচে নামবে। এগুলো হচ্ছে এই কন্ট্রোল রড যেহেতু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিঅ্যাক্টর কন্ট্রোল করার জন্য, রিঅ্যাকশন থামানো কমানোর জন্য। এই জন্য এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অটোমেটিক্যালি হয় আবার ম্যানুয়ালিও হয়। কারণ যদি তোমার অটোমেটিক ফাংশনটা সামহাউ কাজ না করে তাহলে কি হবে বলো? এক্সপ্লোশন হবে স্যার, এক্সপ্লোশন হয়ে যাবে। সেক্ষেত্রে এটা ম্যানুয়ালিও তোমার মেকানিক্যালিও যাতে তুমি ম্যানুয়ালি ইনসার্ট করতে পারো উপরে উঠে যেতে পারো সে ব্যবস্থাও থাকে। আবার এমনও ব্যবস্থা থাকে যদি তোমার মেকানিক্যাল ফেইলিয়ার হয় যে তুমি আর ওই কন্ট্রোলার তুমি নামাইতে চাচ্ছ লিভার টেনে ও আর নামতেছে না, তো কি করবা তখন? স্যার ইমার্জেন্সি কন্ট্রোলার থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইটা তো ধরো তুমি ম্যানুয়ালি আছে অটোমেটিক আছে, তারপরে এমন ভাবে ডিজাইন করা থাকে যদি মেকানিক্যাল সিস্টেম ফেল করে তাহলে কন্ট্রোল রডের যে ওয়েট ওই গ্র্যাভিটির কারণে ও নিজে নিজেই ছিঁড়ে পড়ে যাবে ওখানে। স্যার কন্ট্রোল রডটা কিসের তৈরি স্যার? এখন আমরা দেখবো, আগে আইডিয়াটা নাও। তাহলে the main function of a control rod is to absorb the slow moving neutrons
টু টার্মিনেট দ্য চেইন রিঅ্যাকশন আন্ডার এনি কনসিভেবল কন্ডিশন। তাহলে তোমার যদি দরকার হয়, তুমি যদি পুরোপুরি কন্ট্রোল রড তুমি প্রবেশ করাও, তাহলে কিছুক্ষণ পরেই রিঅ্যাকশন থেমে যাবে। তাহলে আবার যদি তুমি রিঅ্যাকশন চালু করতে যাও, তাহলে উপরের দিকে ওঠাতে হবে। ব্যাপারটা বুঝতে হবে, ও আপ ডাউন করার মাধ্যমেই আমরা রিঅ্যাকশন কন্ট্রোল করতে পারবো। তাহলে কন্ট্রোল রড অটোমেটিক্যালিও অনেক সময় ও আপ ডাউন করতে পারে, আবার ম্যানুয়ালি হতে পারে ইন কেস অফ মেকানিক্যাল ফেইলার। তাহলে ওর গ্র্যাভিটির কারণে যাতে ও ছিঁড়ে পড়ে রিঅ্যাকশন তোমার এমার্জেন্সির কারণে শাটডাউন করতে পারে রিঅ্যাক্টর, সেই ব্যবস্থা থাকে। তাহলে কন্ট্রোল রড হয় বোরন এবং ক্যাডমিয়ামের। তাহলে বোরনের কি হবে বৈশিষ্ট্য, এটা হচ্ছে হাই নিউট্রন অ্যাবজর্পশন কোর সেকশন থাকতে হবে কন্ট্রোল রডে, তাই না? কন্ট্রোলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হাই অ্যাবজর্পশন কোর সেকশন অফ নিউট্রনস। তাহলে এর পারপাস গুলো সামারি। সময় একই রকম ক্ষমতা থাকবে এই ইলেকট্রন শোষণের? এটা তো মানে নিউট্রন শোষণের এটা তো চেঞ্জ হয়ে যেতে পারে যে অনেকদিন ইউজ হওয়ার পরে। আসলে হয় কি, হ্যাঁ চেঞ্জ হতে পারে, সেগুলো অনেক সময়ের ব্যাপার। ওগুলো তো ধরো এগুলো সাইজ তো আছে, আর নিউট্রন তো ধরো অনেক ইয়া না। তো তাহলে কন্ট্রোল রডের ফাংশন কি কাজ করে, রিঅ্যাক্টর শুরু করতেও লাগে, তারপর ফর মেইনটেইনিং দ্য রিঅ্যাক্টর এট এ ডিজায়ার্ড লেভেল, ফর শাটিং ডাউন দ্য রিঅ্যাক্টর আন্ডার নরমাল অর ইমার্জেন্সি কন্ডিশন। তুমি যদি ইচ্ছা মতো তোমার ইচ্ছা অনুযায়ী শাটডাউন করতে চাও বা ইমার্জেন্সি কন্ডিশনে শাটডাউন করতে চাও, তাহলে এই কন্ট্রোল রডের দরকার। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কি? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো এতক্ষণ পর্যন্ত স্যার নিউট্রন লস শুধু হচ্ছে স্যার লিকেজের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করে ওইটা, মানে লিকেজ কিভাবে কন্ট্রোল করে ওইটা দেখছি স্যার। স্যার আর একটা যে হচ্ছে ডটার রিঅ্যাকশনের মাধ্যমে যে নিউট্রন লস গুলা হয় স্যার, এইগুলা কিভাবে কন্ট্রোল করে? ওইটা তুমি কন্ট্রোল করতে পারবা না। বা রেডিয়েটিভ ক্যাপচার হয়, ধরো অনেক সময় আমাদের তো অ্যাটমসফিয়ারে অনেক নিউট্রন থাকে, এগুলো রেডিয়েশনে অনেক সময় রেডিয়েশনে সেগুলো অ্যাবজর্ব করে, নিউট্রন প্রোটন মিলে রিঅ্যাকশন করে বা গামারে অ্যাবজর্ব করে। এগুলো অনেক ফাংশন আছে যেগুলো, কিন্তু যেটা লিকেজ হবে আমরা লিকেজটা কন্ট্রোল করতে পারি। জি স্যার। স্যার মডারেটর স্যার কিভাবে কাজ করে স্যার একটু আরেকবার বললে ভালো হতো। মডারেটরের কাজ হচ্ছে স্লোয়িং ডাউন অফ নিউট্রন। আবার বলি যে হাই এনার্জেটিক নিউট্রন যেগুলো ফিশন প্রক্রিয়া, যে হাই এনার্জেটিক নিউট্রন যদি অ্যাজ ফর এক্সাম্পল ইউরেনিয়াম 235 ফুয়েল আমরা কনসিডার করি, তাহলে একটা ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস যদি একটা হাই এনার্জেটিক নিউট্রনে অ্যাবজর্ব করে, তাহলে যে কম্পাউন্ড নিউক্লিয়াসের যে এক্সাইটেশন এনার্জি হয়, ওই এক্সাইটেশন এনার্জিতে ওই কম্পাউন্ড নিউক্লিয়াস আর ভাঙতে পারে না। বোঝা গেল কি? জি স্যার। ভাঙতে পারে না, তার মানে কি আর পরবর্তী ফিশন হচ্ছে না, রিঅ্যাকশন হচ্ছে না। তাহলে কি হবে, ওই ফাস্ট মুভিং নিউট্রন বা হাই এনার্জেটিক নিউট্রন গুলোকে মডারেটরের মাধ্যমে স্লোয়িং ডাউন করা হয়। স্লোয়িং ডাউন মানে ওর এনার্জি কমে যাওয়া। তার মানে ও ওখানে স্ক্যাটারিং হতে হতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওর এনার্জি কমে যায়। তাহলে সেটা থার্মাল নিউট্রনে ওর এনার্জি নেমে আসে থার্মাল এনার্জিতে, সেটা আবার ফিশন প্রক্রিয়া অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে কে, the ratio of the secondary neutrons produced to the original neutron. এখন ধরো আমি একটা নিউট্রন প্রথমে রিঅ্যাক্টরে প্রবেশ করলাম, ধরো একটা সোর্স, অ্যাজ ফর এক্সাম্পল যদি ম্যাথমেটিক্যালি আমি চিন্তা করি, তাহলে যদি রিঅ্যাকশন শেষে একটা নিউট্রন তৈরি হয়, তাহলে কে এর ভ্যালু কত হবে? শুরু করছি স্যার। হবে স্যার। হ্যাঁ হবে স্যার। 1 হবে। যদি আমি তিনটা নিউট্রন একসাথে তোমার ইনজেক্ট করি তোমার রিঅ্যাক্টরের মধ্যে, যদি তিনটা নিউট্রন তৈরি হয়, তাহলে কে এর ভ্যালু 1। যদি আমি একটা দেই তিনটা নিউট্রন হয়, কে এর ভ্যালু হবে গ্রেটার দ্যান 1।
আর যদি 3টা নিউট্রন দিলাম তৈরি হলো একটা, তাহলে কে এর ভ্যালু হবে লেস দেন 1। তাহলে চেইন রিয়াকশন যদি কে এর ভ্যালু 1 হয় তার মানে ওটা ক্রিটিক্যাল কন্ডিশন বলে, আর যদি কে গ্রেটার দেন 1 হয় তাহলে বলে সুপার ক্রিটিক্যাল। তার মানে আমি যে নিউট্রন দিলাম সেকেন্ডারি নিউট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া মানে বেশি বেশি রিয়াকশন হওয়া। আর কে লেস দেন 1 মানে কি, আমি 3টা নিউট্রন দিলাম, নিউট্রনের সংখ্যা আস্তে আস্তে কমে গেল, তাই না? তাহলে কে এর ভ্যালু আস্তে আস্তে কি হবে, কমে যাবে। তাহলে সেটাকে বলে ডাইং ডাউন, এর বানানটা ভুল হয়েছে, DOIN, ডাইং ডাউন হবে, অথবা সাব ক্রিটিক্যাল বলে। তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে চেইন রিয়াকশনের জন্য যদি কন্ট্রোল চেইন রিয়াকশন করতে যাও তাহলে কে এর ভ্যালু সবসময় হবে 1, আর গ্রেটার দেন হলে সাব ক্রিটিক্যাল, আর লেস দেন হলে সুপার সাব ক্রিটিক্যাল, আর গ্রেটার দেন হলে সুপার ক্রিটিক্যাল। তোমরা দেখ বুঝতে পারতেছো? হ্যাঁ, এটা সেকেন্ডারি নিউট্রন তো দুই, আবার বলছে বিভিন্ন এনার্জি তৈরি হয় নিউট্রন, বুঝলা কি? তাহলে তার মধ্যে তোমার থার্মাল নিউট্রনও থাকবে, আবার হাই এনার্জি নিউট্রনও থাকবে। কিন্তু এখানে যে ঘটনা কে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরে এখন যে ডেফিনেশন আমরা দিচ্ছি, এটা সব কথা হচ্ছে থার্মাল নিউট্রন নিয়ে। তাহলে যদি একটাই নিউট্রন অবশিষ্ট থাকে তাহলে আমরা বলবো ক্রিটিক্যাল কন্ডিশন। তার মানে যদি কে ইকুয়াল 1 হয় তাহলে তোমার চেইন রিয়াকশন কন্টিনিউ করবে, আর গ্রেটার দেন 1 হলে কি হবে, সুপার ক্রিটিক্যাল হবে, বুঝতে পারছো? আর লেস দেন 1 হলে কি হবে, আস্তে আস্তে রিয়াকশন রেট কমে যাবে, রিঅ্যাক্টর শাটডাউন হয়ে যাবে। স্যার কে এর মানটা কিভাবে বের করতে হয়, মানে কেটা হচ্ছে কিভাবে এই সেকেন্ডারি নিউট্রন ভাগ প্রাইমারি নিউট্রন, এটা বোঝা গেল? ধরো তুমি একটা নিউট্রন দিলা, তাহলে যদি রিয়াকশন শেষে 3টা নিউট্রন হয় তাহলে কে এর ভ্যালু কত হবে? 3 হবে। আবার পরবর্তী ধাপে সেকেন্ডারি নিউট্রন কত হবে? 3, তাই না? যদি আবার 3 3 9টা তৈরি হয় তাহলে কে এর ভ্যালু কত হবে? 3 হয়ে যাবে তখন, তাহলে ওটা হবে সুপার ক্রিটিক্যাল। স্যার কে এর ভ্যালু 1 এর চাইতে যদি বেশি হয় তাহলে কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শুরু হবে? না, কে এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হলে তো ওটা সুপার ক্রিটিক্যাল হবে, তার মানে রিঅ্যাকশন রেট তোমার বেড়ে যাবে, বুঝছো না? তাহলে সেকেন্ডারি নিউট্রনের সংখ্যা বেশি হচ্ছে। আর লেস দ্যান 1 মানে হচ্ছে যে আস্তে আস্তে রিঅ্যাক্টর থেমে যাবে। আর যদি তুমি কনস্ট্যান্ট রেটে একটা কনস্ট্যান্ট লেভেলে রিঅ্যাকশন কন্টিনিউ করতে চাও তখন কে এর ভ্যালু 1 এর মধ্যে রাখতে হবে। তার মানে প্রাইমারি নিউট্রন দাও, সেকেন্ডারি নিউট্রন দাও, তারপর সেকেন্ডারি নিউট্রনটা হবে প্রাইমারি নিউট্রন, তারপর আবার যেটা তৈরি হবে সেটা সেকেন্ডারি নিউট্রন। তার মানে সবসময় যদি কে এর ভ্যালু মোটামুটি 1 থাকে তাহলে তোমার সিস্টেম হবে ক্রিটিক্যাল। স্যার কে এর ভ্যালু কি 3 এর চেয়ে বড় হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, তুমি বুঝতেছো না? ধরো ফার্স্ট স্টেজে তুমি যদি একটা থার্মাল নিউট্রন দিয়ে রিয়াকশন করাও, এই যে এখানে দেখাই তোমাকে, তাহলে প্রাইমারি নিউট্রন কত? 1, বোঝা গেল কি? জি স্যার। আর সেকেন্ডারি নিউট্রন কত এখানে? 3, তাহলে কে এর ভ্যালু কত? 3। তারপর এই স্টেজে কি হবে, এটা হবে প্রাইমারি নিউট্রন, প্রাইমারি নিউট্রন কত? 3, তাহলে সেকেন্ডারি নিউট্রন কত হবে এখানে? 9টা। তাহলে 3 3 6 আর 3 9, যদি আমি একদম আইডিয়াল কেস কনসিডার করি তাহলে এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে কে এর ভ্যালু 3। তারপরে এই স্টেজে কত হবে? প্রাইমারি নিউট্রন আছে 9, তাহলে সেকেন্ডারি নিউট্রন কত হবে? 27 বা 36। বোঝা গেল কি? জি স্যার, বুঝা গেছে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে যদি রিঅ্যাক্টর আমি একটা কনস্ট্যান্ট লেভেলে রাখতে চাই সেক্ষেত্রে আমার কে এর ভ্যালু তো 1 এর মধ্যে রাখতে হবে। এই যে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। এই যে ফর শাটিং ডাউন দ্য রিঅ্যাক্টর, তাহলে কে এর ভ্যালু হতে হবে লেস দ্যান 1। তাহলে কি হবে? আস্তে আস্তে নিউটন সংখ্যা কমতে থাকবে, একটা নির্দিষ্ট সময় পর রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে। এখন আসলে আরেকটা ইম্পর্টেন্ট আছে শিল্ডিং। এই যে তোমার রিঅ্যাক্টরে যদি আমরা আগের ফিগারটা যাই,
এই যে শিল্ডিং হচ্ছে এটা একটা কংক্রিট বা লেডের একটা বিশাল বড় তোমার ওয়াল দেওয়া থাকে। আগেই বলেছি যে রেডিও অ্যাক্টিভিটিতে তোমরা জানো যে আলফা রে, বিটা রে, গ্যামা রে তৈরি হয়। যেমন গ্যামা রে তো খুবই টক্সিক, বিটা রেও টক্সিক, আলফা রে তোমার ভেদন ক্ষমতা কম তুলনামূলক, কিন্তু এগুলোকে আটকানোর জন্য এই শিল্ডিংটা দেওয়া থাকে, একটা বিশাল প্রাচীর দেওয়া থাকে কংক্রিট বা লেডের। এই যে হচ্ছে শিল্ডিং ইজ রিকোয়ার্ড টু প্রোটেক্ট দ্য ওয়ার্কিং মেন, ওখানে যে টেকনিশিয়ান থাকবে, সায়েন্টিস্ট থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, তাহলে এগুলোকে রক্ষা করার জন্য শিল্ডিংটা দেওয়া থাকে। তাহলে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে আলফা পার্টিকেল হয়, গামা তৈরি হয়, নিউট্রন তৈরি হয়, তাহলে এগুলোকে থেকে রক্ষা করার জন্য ওই শিল্ডিংটা দরকার। শিল্ডিংটা কিসের তৈরি হয়? থিক লেয়ার্স অফ lead or concrete provided around the reactor. Thick layers of metals or plastics are sufficient to stop beta and alpha particles. তাহলে শিল্ডিংটা বুঝলা? এই যে এখানে যেটা একজন কোশ্চেন করেছিল যে ফুকুশিমায় হয়েছিল হচ্ছে মেল্টডাউন, এখানে এক্সপ্লোশন হয়, এক্সপ্লোশন হলে তো আরো ম্যাসিভ ক্ষতি হয়ে যেত। এটা 2011 সালে 11 মার্চ হচ্ছে সেন্দাই আইল্যান্ডে হয়েছিল এটা। তাহলে হয়েছিল ওই যেটা বললাম যে আর্থকোয়াকের কারণে ওদের যে বাইরে যে মোটর গুলো ছিল যেগুলো কুলান গুলোকে সার্কুলেট করতো, এই ধরো কুলান কি হবে, একদিকে ঢোকাতে হবে আর একদিকে বের হবে। কুলন গুলো সার্কুলেট করার জন্য যে মোটর গুলো ছিল সেগুলো আর্থকোয়াকের কারণে কাজ করেনি, ফেল করেছিল। ওরা কিন্তু কন্ট্রোল রড দিয়ে তোমার রিঅ্যাক্টর বন্ধ করেছিল, কিন্তু রিঅ্যাক্টর বন্ধ করলেও তোমাদের আগে বললাম যে ডটার নিউক্লিয়াস গুলো তৈরি হবে বা নিউক্লিয়াইড গুলো তৈরি হবে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার রেডিও অ্যাক্টিভ হয়, এবং কতগুলো হাফ লাইফ থাকে অনেক কম এবং কতগুলো হাফ লাইফ থাকে অনেক বেশি। তাহলে হবে কি, ওগুলো দীর্ঘ সময় পর্যন্ত ওখানে হিট তৈরি করতে থাকে। এই জন্য ওদের যখন মোটর গুলো ফেল হয়ে যায়, যখন কুলান আর ইউজ করতে পারছিল না, তখন সেখানে এগুলো গলে গিয়েছিল রিঅ্যাক্টর, সেটাকে বলা হয় মেল্টডাউন। ও আরাম করে সোফার মধ্যে শুয়ে আছে, এটা বালিশের মধ্যে মাথা দিয়া ও ঘুমাইতেছে স্যার, আপনি তো পড়াতে অজ্ঞান হয়ে গেছে ওখানে। আর এটা তো আরামে ঘুমাইতেছে স্যার। তাহলে আপনি শুধু কম রংটা ফাটাই দেই। এখানে বলা হচ্ছে যে যদিও তারা ফিশন বন্ধ করেছিল, রিঅ্যাক্টর কন্ট্রোল করেছিল, কিন্তু ওই কুলিং সিস্টেম খুব ক্লান্ত লাগছে। তার অনুমতি দিতে, যে পরামর্শ দিতে না শুনলে রংটা ফাটা যান। প্লিজ ছাড়ো না, দেখি না, ছাড়ো না। তুমি একটু মিউট করে দাও ভাই। তাহলে রুল 26 তাহলে হচ্ছে ওই জন্য এখানে দেখো, যেমন স্ট্রনশিয়াম 90 হচ্ছে তোমরা দেখবা যে ইটস ওয়ান অফ দ্য ডটার এলিমেন্টস, যে একটা ইউরেনিয়াম 235 অ্যাবজর্ব করলে কখনো ব্যারিয়াম হয়, কখনো ইট্রিয়াম হয়, স্ট্রনশিয়াম হয়। দেখো এই স্ট্রনশিয়াম হচ্ছে 28 বছর, দেখতে পাচ্ছ কি এই ছবিটা? তাহলে ওখানে যে বাই প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো রেডিও অ্যাক্টিভ, যেমন ইট্রিয়াম, যেমন এর হাফ লাইফ অনেক কম, 64 ঘন্টা। তাহলে মোটামুটি 2.5 দিন পরেই ইট্রিয়াম হয়তো শেষ হবে, কিন্তু স্ট্রনশিয়াম 28 বছর ধরে ওখানে রেডিও অ্যাক্টিভ থাকবে। এই জন্য ওখানে মেল্টডাউন হয়েছিল। হিট, তোমার কোশ্চেনটা কি? হ্যাঁ, ওইটা তো বারবার বলছো, ওই পার্টটা হচ্ছে আলাদা। একটা পাওয়ার প্ল্যান্টে হাজার 5,000 6,000 ইঞ্জিনিয়ার কাজ করে কেন? ওখানে সায়েন্টিস্ট থাকে, প্রত্যেকটা সাবজেক্টের লোকজনই থাকে। তাহলে ওইটা হচ্ছে রিঅ্যাক্টরের বাইরে ওই অংশটা। হ্যাঁ, এই যে তুমি কুল্যান্ট দিচ্ছ, এখানে ঠান্ডা পানি দিলে কি হবে? এখানে বলো তুমি, গরম পানি হবে, তুমি গরম পানি স্টিম এদিক দিয়ে বের হয়ে যাবে। সেগুলো থাকলে এখানে ব্যবস্থা থাকে ওগুলো এক্সট্রাক্ট করার।
ওই জন্য বললাম যে পুরো প্রক্রিয়াটা অত্যন্ত সফিস্টিকেটেড। ওই কুল্যান্টের সাথে যাতে কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ না যায়, কোনো রেডিয়েশন না যায়, সেই ব্যবস্থা এখানে ফিল্টার অবশ্যই থাকে। এবং এই বাইরে এটা একটা বিশাল পার্ট, এই যে এর বাইরে এখানে অনেক মানুষ কাজ করে, এক একজনের ফাংশন আছে এক এক সাইডে। এখন এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, ফিজিসিস্ট থাকবে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার থাকবে। এরা তো আর ওগুলো নিয়ে চিন্তা করবে না, ও বলবে যে আমার এখানে কুলান দাও, আমি গরম পানি বের করে দেবো। কারণ বাকিটা অন্য একটা গ্রুপ এগুলোকে দেখাশোনা করবে। স্যার একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আনুমানিক স্যার কতটুকু বড় হয় স্যার? আমি জানতাম, এই মুহূর্তে ভুলে গেছি সাইজ গুলো, পরে ক্লাসে বলবো না, এগুলো আসলে তো মনে করো নিউমেরিক্যাল ভ্যালু। তবে প্রথম যে রিঅ্যাক্টর হয়েছিল আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে, তোমরা জানো যে এনরিকো ফার্মি, উনি তো ইটালির নাগরিক। পরে যখন প্রথম বিশ্বযুদ্ধ মনে শুরু হয়, তখন ওনাকে আমেরিকা নিয়ে যায়, এনরিকো ফার্মিকে। সেটা সেই ডাটাটা আমার কাছে আছে। এটা হচ্ছে 1942 সালে প্রথম যে রিঅ্যাক্টর তৈরি হয়, সেটা ছিল একটা ঘরের সমান, একটা ক্লাসরুমের সমান ছিল। এখন তো দেখছি অনেক বড় সাইজ আছে, তার সেটা আমি এক্সাক্ট এই মুহূর্তে দিতে পারছি না, পরের ক্লাসে ইনশাল্লাহ বলবো। তো প্রথম রিঅ্যাক্টরটা ছিল একটা ক্লাসরুমের সমান, ধরো 30 ফিট বাই 30 ফিট একটা রুম। স্যার মানে রিঅ্যাক্টরের তুলনায় কোর তো অনেক ছোট হয়। হ্যাঁ, অবশ্যই ছোট, অবশ্যই ছোট। এখন ধর কংক্রিটের ওয়ালটা তো অনেক বড়, তাই না? ওখানে তো তোমার সমস্ত রেডিয়েশন ঠেকাতে হবে। আচ্ছা, এখন আসো, যদি রিঅ্যাকশন আনকন্ট্রোল হয়ে যায়, আমরা বারবার বলতেছি, তাহলে কি হবে? এটা অ্যাটম বোম হয়ে যাবে, তাই না? আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। অ্যাটম বোম সম্পর্কে একটু ধারণা রাখো, যে ধরো এটা একটা ইউরেনিয়াম 235, এটা হচ্ছে হেমিস্ফিয়ার ইউরেনিয়াম 235, তাহলে এর মাস হচ্ছে সাব ক্রিটিক্যাল মাস। তার মানে এইরকম দুইটা স্যাম্পলে যদি নিউট্রন হিট করে, তাহলে তোমার ইয়া হবে না, এক্সপ্লোশন হবে না। তাহলে এটাও একটা ইউরেনিয়াম 235 এর সিলিন্ড্রিক্যাল স্যাম্পল, যে এর হাইটটা হচ্ছে এইটুকু সমান, বা সরি এরিয়াটা বা সাইজটা। তাহলে এটা কি হবে? এইদিকে যদি আমি পুশ করে দেই, তাহলে একটা পুরো স্ফিয়ার তৈরি হবে। তাহলে এর যে মাস, সেটা হচ্ছে সাব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। এইটা যখন পুশ করা হবে, পুশ করলে হবে টোটাল মাসটা হবে গ্রেটার দ্যান ক্রিটিক্যাল মাস। বোঝা গেল কি? তারপরে হবে কি, রিমোট কন্ট্রোল একটা সোর্স থেকে এখানে নিউট্রন তোমার ইম্পোজ করা হয়। এখান থেকে নিউট্রন ইজেক্ট করলে, এখানে নিউট্রন হিট করলে ফ্রাকশন অফ মাইক্রো সেকেন্ডের মধ্যে এক্সপ্লোশন হবে। এটা হচ্ছে একটা অ্যাটম বোমের হচ্ছে কিভাবে কাজ করে, তার একটা হচ্ছে এস্টিমেটিক রিপ্রেজেন্টেশন সংক্ষেপে। স্যার আরেকবার বলেন। স্যার ক্রিটিক্যাল মাসের ব্যাপারটা বুঝিনি। ওই যে তাহলে ওই যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বললাম, যে সিস্টেমে একটা থার্মাল নিউট্রন হিট করলে যদি সেকেন্ডারি নিউট্রন একটা তৈরি হয়, তাহলে সেটা হবে ক্রিটিক্যাল। আর যদি লেস দ্যান 1 হয় সাব ক্রিটিক্যাল। তাহলে এই কন্ডিশনটা বললো আমরা সাব ক্রিটিক্যাল স্টেজ ওই সিস্টেমের জন্য। তাহলে এটা হচ্ছে সাব ক্রিটিক্যাল স্টেজে থাকবে, এর মাসটা যেটা সাব ক্রিটিক্যাল স্টেজে। তাহলে এর এই এরিয়া বা সাইজের সমপরিমাণ একটা আবার ইউরেনিয়াম 235 এর সিলিন্ডার থাকে, যাতে এক্সপ্লোশন না হয় কোনোভাবেই। এইখানে যদি নিউট্রন হিট করে, তাহলে কিন্তু এক্সপ্লোশন হবে না। তারপরে এটা যখন এখানে প্রেসার দিয়ে এখানে ফিট করা হয়, ওয়েল ফিটেড করা হয়, তখন এই পুরো এন্টায়ার মাসটা হবে গ্রেটার দ্যান ক্রিটিক্যাল মাস। তার মানে এটা ডেঞ্জারাস স্টেজে চলে গেল। তারপরে রিমোট কন্ট্রোল সোর্স থেকে যদি নিউট্রন হিট করে, সাথে সাথে এক্সপ্লোশন হয়ে যাবে, আনকন্ট্রোল চেইন রিঅ্যাকশন শুরু হবে। হ্যাঁ, ওই যে এটা তো নির্ভর করবে তোমার, এটা তো একটা ক্যালকুলেশন, এটা তো সহজে একটা রিঅ্যাক্টর ডিজাইন করা যায় না। নাহলে তো আমি ওইদিকে কাজ করতাম গিয়ে এতদিনে ইয়া কি বলে ভিয়েনাতে।
স্যার সাবক্রিটিক্যাল রিঅ্যাকশনের শুরুতে কয়টা নিউট্রন থাকে, মানে আনুমানিক কয়টা, পরে গিয়ে তো নিউট্রন কমতে থাকে? সাব ক্রিটিক্যাল মানে কি, তোমার তো রিয়াকশন শুরুই হয়নি ধরো। জি স্যার। সাব ক্রিটিক্যাল মানে কি, ওখানে কোনো রিয়াকশন নাই বা থাকতেও পারে, সেটা ধরো একটা সাব ক্রিটিক্যাল মানে ধরো প্রাইমারি নিউট্রন তোমার 5টা, সেকেন্ডারি নিউট্রন হলো 2টা, তাহলে কি হবে, কে লেস দ্যান 1 হবে। হ্যাঁ সেটাই বললাম স্যার, কমে কেমনে বা শুরুতে যদি বিক্রিয়ায় না থাকে তাহলে নিউট্রন থাকলো বা কেমনে স্যার? শুরুতেই তো একটা তো এটা ফুয়েলটা তো ফুয়েল হিসাবেই থাকে তাই না, শুরুতেই তো সেকেন্ডারি নিউট্রন নাই। আচ্ছা জি স্যার, হ্যাঁ হ্যাঁ। শুরুতে তো সেকেন্ডারি নিউট্রন ওখানে নাই, সেকেন্ডারি নিউট্রন দিলে সরি তোমার প্রাইমারি নিউট্রন দেওয়ার পরেই তো সেকেন্ডারি নিউট্রন তৈরি হবে। জি স্যার। তাহলে একটা রিঅ্যাক্টর ডিজাইন করার জন্য ওই ফুয়েলের সাইজ কি রকম হবে, ইটস নট ইজি থিং, এগুলো অনেক কিছু আছে, সবগুলো মাথায় নিয়ে তারপরে তোমার ফুয়েল সাইজ কি রকম হবে, তোমার ওখানে মডারেটর কি রকম হবে, রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল কি রকম হবে, নিউক্লিয়াস রিঅ্যাক্টরের সাইজ কি রকম হবে, কুলান কি রেটে দিতে হবে, এগুলো অনেক বড় ফাংশন। স্যার সাবক্রিটিক্যাল রিঅ্যাকশন কি স্যার কন্ট্রোল করা সম্ভব? সাব ক্রিটিক্যাল হলে কখন সাব ক্রিটিক্যাল হবে বলো? স্যার কে এর মান যখন 1 এর থেকে কম হবে তখন? তার মানে তুমি যদি কন্ট্রোল রড বেশি ডিপে ইনসাইড করো তার মানে কি হবে, সাব ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে আস্তে আস্তে। তারপরে যদি পুরো রডটা এখানে দিয়ে দাও কিছুক্ষণ পর তো রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে। স্যার তাহলে কন্ট্রোল করা সম্ভব হলে ধরেন আমি 3টা প্রথমে নিউট্রন দিয়ে আঘাত করে 2টা নিউট্রন পাইলাম স্যার, তাহলে 2টা নিউট্রন পাইলে তো স্যার এটা স্যার কন্ট্রোল রিঅ্যাকশন এলো না, কারণ স্যার 2টা নিউট্রন কন্ট্রোল রিঅ্যাকশন হওয়ার জন্য তো 1টা নিউট্রন প্রয়োজন। সেইটা কন্ট্রোল করবে কন্ট্রোল রড। জি স্যার। এখন তুমি যদি কন্ট্রোল রড না দাও তাহলে কি হবে, খুব দ্রুত সেকেন্ডারি নিউট্রন বাড়তে থাকবে। জি স্যার। তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা পুরোটাই কন্ট্রোল রড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এখানে একটা জিনিসই তুমি চেঞ্জ করতে পারবা, সেটা হলো কন্ট্রোল রড, আর এখানে হাত দেওয়ার কোনো শক্তি নেই, আর হচ্ছে কুল্যান্ট। রিয়াকশনটা পুরোপুরি রিয়াকশন রেটটা কন্ট্রোল করতে হবে কন্ট্রোল রড দিয়ে। রিয়াকশন রেট যদি বেড়ে যায় তাহলে কন্ট্রোল রড বেশি করে প্রবেশ করাতে হবে, আবার বেশি প্রবেশ করাতে গেলে যদি কমতে শুরু করে আবার এটা উপরে উঠাতে হবে। একটা ব্যালেন্স অবস্থা মেনটেন করা, তুমি যেটা চাও সেই অবস্থাটা মেনটেন করতে হবে, সেই কাজটা হচ্ছে কন্ট্রোল রডের। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। হ্যাঁ এই শেষ করে দিয়েছে। এই যে যেটা আমরা বললাম যে ম্যাটেরিয়ালস দ্যাট আর প্লেস ইনসাইড এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্যান বিকাম রেডিওঅ্যাক্টিভ দেমসেলস। তুমি অনেক সময় অনেক ম্যাটেরিয়াল ওখানে নিউট্রনে অ্যাবজর্ব করেও ওই সেকেন্ডারি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ তৈরি হতে পারে, সেগুলো রেডিওঅ্যাক্টিভ হতে পারে, সেগুলো গামা রে বা বিটা রে দিতে পারে। কাজেই যে সমস্ত ওয়েস্ট ম্যানেজমেন্টও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এই ওয়েস্ট গুলো কিভাবে তুমি ডিসপোজ করবা, এই জন্য একটা ওয়েস্ট ম্যানেজমেন্টও একটা হচ্ছে বিশাল সাইড হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে, বা সাবমেরিন বলো বা রিসার্চ রিঅ্যাক্টর বলো। তো ওয়েস্ট ম্যানেজমেন্টও এই বাংলাদেশের সাথে রাশিয়ার দীর্ঘদিন ধরে এই চুক্তিটা আটকে ছিল যে ওয়েস্ট ম্যানেজমেন্টের খরচ দেবে, কারণ এগুলো তো কোনো জায়গায় রাখতে হবে সিল করে, সেগুলো মেনটেন করা অনেক জটিল। স্যার এগুলো স্পেসে পাঠানোর কোনো ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ এগুলো স্পেসে পাঠানোর কোনো ব্যবস্থা আছে স্যার? পৃথিবীতে এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত নাই স্পেসে, তোর ওই রকম এখনো তোমার ইয়ে হয়নি আর কি। এগুলো বেশিরভাগ করাই হচ্ছে কোনো একটা সারফেসে বা তোমার মাটির ভিতরে কোথাও সিল করে রেখে দাও। এটা হচ্ছে কি একটু বলতেছি, এই যে একটা সিস্টেম ধরো একটা রিঅ্যাক্টর কখন ক্রিটিক্যাল, সাব ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে বলো তো?
একটা পেশেন্ট ধরো রুগী কি থাকে একটা সাব ক্রিটিক্যাল মানে ধরো একটা রুগীর নর্মাল অবস্থা, তাই না? তারপরে বলে ক্রিটিক্যাল অবস্থা, তারপরে কি থাকে যে সুপার ক্রিটিক্যাল মানে অবস্থা খুব খারাপ, তখন আইসিইউতে নিতে হবে, ভেন্টিলেশন সাপোর্ট দিতে হবে, তাই না? লাইফ সাপোর্ট দিতে হবে, তখন সে সুপার ক্রিটিক্যালে যায়। তো একটা রিঅ্যাক্টর বা রিঅ্যাক্টরকে যদি একটা আমি সিস্টেম ধরি, তাহলে ক্রিটিক্যাল কন্ডিশন কোনটা, যে যদি রিঅ্যাকশনটা একটা কনস্ট্যান্ট রেটে চলতে থাকে, তাহলে আমরা বলবো যে ওই রিঅ্যাক্টরটা বা ওই সিস্টেমটা ক্রিটিক্যাল অবস্থায় আছে, কন্ট্রোল অবস্থায় আছে। আর যখন থার্মাল নিউট্রনের সংখ্যা অনেক বেড়ে যাবে, রিঅ্যাকশন রেট অনেক বেড়ে যাবে, অনেক বেশি হিট তৈরি হবে, তখন তাহলে সিস্টেমটার অবস্থা কি হবে? ডেঞ্জারাস, তাই না? যে কোনো মুহূর্তে ওটা মেলডাউন হবে, মেলডাউনের পরবর্তী স্টেপটা আছে এক্সপ্লোশন, সেটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল। তাহলে ওই রিঅ্যাক্টর তখন সুপার ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় থাকবে। আর যদি সাব ক্রিটিক্যাল হয় বা ডাইং ডাউন, মানে ওই রিঅ্যাক্টর কিছুক্ষণ পরেই থেমে যাবে। এবার বুঝতে পেরেছো কি? উইপেনের ক্ষেত্রে এটা সুপার ক্রিটিক্যাল, এই অবস্থায় ক্রিটিক্যাল কন্ডিশন ধরে, এটা তো কোনো রিঅ্যাকশন নাই। তাই এই মাসটা যোগ হওয়ার পর পুরো এন্টার মাসটা এমন একটা পর্যায়ে যাবে ওর কোয়ান্টিটিটা, ওই অবস্থায় নিউট্রন হিট করলে সাথে সাথে ওটা সুপার ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবে। স্যার আমাদের সিটিটা কিভাবে নেওয়া হবে? সিটিটা তোমরা ওই পরের ক্লাসে দাও। স্যার কিভাবে, মানে প্রসেসটা কিভাবে? প্রসেসটা আমি যেটা করব, আমি স্ক্রিনে এখন পর্যন্ত সিদ্ধান্ত, তোমাদের কোশ্চেন চলে যাবে জুমে, তোমরা সেটা খাতায় লিখবা, টাইপ করা যাবে না। খাতায় লিখে আমরা ওই গুগল ক্লাসরুমে তোমাদের লিংক দিয়ে দেব। একটা নির্দিষ্ট সময় থাকবে 20 মিনিট বা 30 মিনিট পরে তুমি ছবি তুলে তোমার রোল নাম্বার দিয়ে ওই পিডিএফ ফাইলটা তুমি ওখানে সাবমিট করবা। জি স্যার। আর স্যার হচ্ছে আমার মানে ছবি তুলে বানাইতে হবে। স্যার অ্যাটেন্ডেন্স কি কাউন্ট হবে 8 মার্কস এর ব্যাপারটা? ওটা তো তোমাদের তো আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আবার আজকে আমি নেইনি, পরবর্তী ক্লাসে ওই দেখো একজনের গার্জিয়ান বললো যে সোফায় শুয়ে শুয়ে ক্লাস করতেছে, এইটা সুযোগ থাকবে না। আমরা ক্লাসের মাঝখানেই তোমাদের আমরা একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। স্যার ক্লাসে সিটির হচ্ছে রুটিন মানে সিলেবাসটা কতটুকু? এখন ধরো যদি আমি শর্ট করে নেই, শুধু রিঅ্যাক্টরের উপরে দাও, তাহলে রিঅ্যাক্টর আর কন্ট্রোল চেইন রিঅ্যাকশন বা চেইন রিঅ্যাকশন এই দুইটার উপর দাও। স্যার আজকে যেটুকু পড়ানো হয়েছে সেটুকুর উপরে? এইটুকু আর আগের দিন চেইন রিঅ্যাকশন একটা তোমাদের দেওয়া হয়েছে, চেইন রিঅ্যাকশন অংশটুকু, আর আজকে যে রিঅ্যাক্টরের মধ্যে চেইন রিঅ্যাকশনটা আছে। স্যার আগের ক্লাসে অনেকেই তো ছিলাম না স্যার, নেট প্রবলেম বা তখন বিভিন্ন ধরনের প্রবলেম ছিল। আজকেরটুকু নিলে ভালো হয় স্যার। তাহলে ঠিক আছে, আজকেরটার উপরে দাও। অনেকের তো নেটওয়ার্কের প্রবলেম, সেক্ষেত্রে তার যদি কোশ্চেন দেওয়ার পরে সিটিটা ঠিক মতো দিতে না পারে 20-30 মিনিটের মধ্যে, না পারলে বাবা এখন তো ধরো এটা সমাধান তুমিই বলো। এটা অনেক কোনো সমাধান ভার্সিটিতে আছে দেখা কি? যাচ্ছে সিটির বদলে অ্যাসাইনমেন্ট নিচ্ছে, সেভাবে কি কিছু করা যায়? স্যার সেটা হলে ভালো হতো স্যার সবচেয়ে। না, আমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারটা পরে চিন্তা করব, আগে দুইটা সিটি নেব। সিটি কি স্যার তাহলে দুইটা হবে? আমি দুইটা নেব, হাদিস স্যার দুইটা নেবে, যদি উনি আগে দুইটা নিয়ে থাকে তাহলে আর নেবে না। জি স্যার বুঝতে পারছি। তাহলে স্যার সিটি সিলেবাস স্লাইডটা স্যার একটু গুগল ক্লাসরুমে দিয়ে দেন। আচ্ছা, আমি এখানে ওই লাবিবের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, ও হয়তো তোমাদের ফরওয়ার্ড করে দেবে, আর দেখি পরে গুগল ক্লাসে সম্ভব হলে আমি দিয়ে দিব। হ্যাঁ জি স্যার। স্যার থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন না থাকলে তারা আজকে এখানে শেষ করে স্যার দিই। ভালো একটা স্যার আছে, প্লিজ একটু হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া, সিটি থেকে অ্যাসাইনমেন্ট দেওয়াটা কনসিডার করলে ভালো হতো, অনেকের নেটওয়ার্কের প্রবলেম। না না, আমাদের তো তোমার কি বলে, আমাদের যে নীতিমালা আছে আন্ডার গ্রাজুয়েট, সেখানে তো অ্যাসাইনমেন্ট শব্দটা নাই। স্যার আমাদের ইয়াতে লিখে দেওয়া ছিল স্যার, ওই যে নোটিশ দিছে যেটা না অনলাইন ক্লাসে, সেটার মধ্যে অ্যাসাইনমেন্টের কথাও লেখা ছিল। আছে, আমরা সবগুলো কনসিডার করব, যাতে ছাত্রদের ক্ষতি কম হয় তুলনামূলক, সেটা আমরা দেখব। অ্যাসাইনমেন্টও দেব, ক্লাস টেস্টও নেব, সবই হবে ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে আগামী ক্লাস টেস্ট কবে পড়তেছে? এই যে তোমাদের বুধবারে যে ক্লাস আছে না, কবে আছে আমি জানি না।
স্যার বুধবারে তো স্যার আজকে হাদি স্যারের ক্লাস ছিল, আজকেরটা আপনি নিছেন, বুধবারটাও কি স্যার আপনি নেবেন? না, বুধবারে আমি নেই বা হাদি স্যার যেই স্যারই ক্লাস নেই ওই ক্লাসেই ক্লাস টেস্ট হবে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। এবং আমরা চেষ্টা করব যেহেতু আপলোড করতে যাতে তোমাদের ফাইলটা সাইজ খুব ছোট হয়, যতদূর সম্ভব ছোট কোশ্চেন দেওয়ার চেষ্টা করব, যাতে তুমি এক পাতা বা মানে 2 পাতার মধ্যেই তুমি ছবি তুলে পিডিএফ করে সহজেই তুমি আপলোড করতে পারো। স্যার কত মার্কসের এক্সাম হবে? ওই অ্যাজ ইউজুয়াল 20 মার্ক। হ্যাঁ জি স্যার। এই টপিক কি তাহলে স্যার? তাহলে ভালো থেকো আজকে। আচ্ছা স্যার, এই টপিক কি স্যার তাহলে গিয়াসউদ্দিন আহমেদ স্যারের বই থেকে পড়ে নিব? এই যে বইয়ের নাম এখানে দিয়েছি আমি, দেখো কোনটা স্যার? পার্সপেক্টিভ অফ মডার্ন ফিজিক্স আছে আর গিয়াসউদ্দিন আহমেদ। আচ্ছা ঠিক আছে স্যার, দুইটা আছে, অসুবিধা নেই, পড়ে নেবেন। হ্যাঁ দুইটা দেওয়া আছে, দেখো। এই স্লাইডটা কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ স্লাইডটা দিবে তো। হ্যাঁ এই স্লাইড এখনই দিয়ে দিচ্ছি তোমাদের। স্যার আপনার ফার্স্ট সিটের সিলেবাস কি হবে? এই যে আজকে ক্লাস, আগের পড়াইছে সেটুকুই কাল সিলেবাস শুধু। স্যার আগের ক্লাসগুলো কাউন্ট হবে না? না না, ওগুলো পরে দেখো, আগে এটা দাও, আগে তারপরে দেখছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তোমরা সাবধানে থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।